ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের সেশনে। আমরা আজকে আলোচনা করব সফট স্কিলস এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট। আপনারা সবাই জানেন যে সফট স্কিলস এর প্রয়োজনীয়তা। যদিও আমরা সফট স্কিলস বলছি, কিন্তু উন্নত বিশ্ব এখন আর এগুলোকে সফট স্কিলস বলছে না, তারা বলছে এসেনশিয়াল স্কিলস। তারপর আমরা এখনো সফট স্কিলস বলছি। আমাদের সাথে আজকে রয়েছেন মিস্টার শেখ শাদি, সিইও Rahman HR, and he's also very famous CV writing experts. আরো রয়েছেন আমাদের সাথে ফাইরুজ শারীন, and she's a founder of বুক রিডার। আমরা শুনবো আমাদের আরো একজন কর্পোরেট পারসন আমাদের বারবার ট্রাই করছেন, ওনার ডিভাইসের সমস্যার কারণে তিনি এখনো কানেক্ট হতে পারেননি। হি ইজ ট্রাইং অ্যাগেন এন্ড অ্যাগেন। কোনো একটা সমস্যা রয়েছে যে কারণে হয়তো উনি কানেক্ট হতে পারছেন না। সো সাদি, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি অত্যন্ত আনন্দিত এবং আজকে এই প্ল্যাটফর্মে এসে আপনার অনুরোধের জন্য, আপনার আমন্ত্রণের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে একজন স্পিকার আছেন, ম্যাডাম শাহনাজ ফাইরুজ শাহরিন ম্যাডাম, ফাউন্ডার ডিয়ার রিডার্স। এবং আমার সাথে আমাদের আজকের এই সেশনে সম্মানিত মডারেটর, আমার শ্রদ্ধেয় টিচার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত জনপ্রিয় শিক্ষক ফিনান্স ডিপার্টমেন্টের, এবং ওনাকে আমার টিচার হিসেবে পাওয়ার সৌভাগ্য হয়েছিল বিআইএমপিজিডিএইচআর এর কোর্সের সময় 2016 ব্যাচের। উনি আমাদের ট্রেনার ছিলেন। ওই সময় উনি আমাকে জানেন, খুব স্নেহ করেন। আমি অনেক শ্রদ্ধার চোখে ওনাকে দেখি। তো উনি হচ্ছেন প্রফেসর ইউনিভার্সিটি অফ চিটাগং ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এবং উনি সোশ্যাল রেসপন্সিবিলিটিস এবং কর্পোরেট রেসপন্সিবিলিটিস নিয়ে কাজ করেন। ফাউন্ডার এন্ড ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোচ, গ্রিন সোসাইটি বাংলাদেশ, উদ্যোক্তা ফোরাম বাংলাদেশ। I mean myself, Mr. Sheikh Sadi. I am very honored to be here, and thank you so much, sir, for your invitation and to arrange a wonderful, awesome program. And it's very relevant for now, for the current situation. The soft skill, it's called the people skill, and the very essential skill right now. তো আমি শুরুতেই স্যার জানতে চেয়েছেন কেমন আছেন, এটা বলতে অনেক দীর্ঘায়িত করে ফেলেছি। অডিয়েন্স যারা শুনছেন, আশা করি আজকে আমাদের খুব দারুণ একটা জার্নি যাবে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হার্ড স্কিল যেমন দরকার, সফট স্কিল অনেক অনেক এসেনশিয়াল রাইট নাও। সো এটা নিয়ে আমরা আলোচনা করবো পার্টিকুলারলি। আর স্যার যদি আমাকে আজকের এই প্রোগ্রামের যে বিষয়বস্তু, সেটা হচ্ছে সফট স্কিলস এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট। সো আমি একজন প্রফেশনাল সিভি রাইটার এবং এইচআর প্রফেশনাল, এবং লিঙ্কডইন এবং বিডি জবস প্রোফাইল ডিজাইন করি। আমি এই প্রফেশনে আসতাম না, এই প্রফেশনে আসার একটা কারণ আমার 8-10 বছরের যে এইচআর ক্যারিয়ারে 10 বছরের প্রায় 8 বছর আমি মাল্টিনেশনাল কাজ করেছি, দেশের বাইরে ওভারসিজ প্রজেক্টে, এবং দেশের চাইনিজ জাপানিজদের সাথে কাজ করেছি। এখন আমি একটা ফ্রেঞ্চ মাল্টিনেশনালে কাজ করছি এইচআর হিসেবে। তো অনেক সময় আমি দেখেছি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের ক্যান্ডিডেটরা যখন অ্যাপ্লাই করে, আমি যখন লিঙ্কডইনে পোস্ট করি আমাদের কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য, এবং বিডি জবসে যখন আমি পোস্ট দিয়ে থাকি, তখন আমাদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে একটা সিভি যে ডিজাইন করে পাঠাবে, সেখানে অনেক ধরনের ইনফরমেশন গ্যাপ থাকে। এবং অনেক সময় ইন্টারভিউ বোর্ডে যখন আসে, অনেক সময় অনেকে সোয়েটিং হয়, অনেকে খুব ইজিলি কমিউনিকেট করতে পারে না কমিউনিকেশন স্কিলের অভাবে, এবং ইন্টারপার্সোনাল স্কিলটা এতই লো থাকে। যেমন ইন্টারপার্সোনাল স্কিলটা বলতে গেলে আমি বলবো প্রথমেই যে অনেক সময় দেখা যায় ইন্টারভিউ বোর্ডে ওনার ফোনে রিং হচ্ছে। So the interview is not more essential for you. Why your phone is ringing inside the interview board? There is a 2-3-4 person is taking interview. So in front of them your phone is ringing, but you didn't keep your mobile phone silent. So আমাদেরকে এই ব্যাপারগুলো অনেক খেয়াল রাখতে হবে। এবং আমরা প্রেসারের কারণে, অনেক স্ট্রেচের কারণে আমরা অনেক সময় সোয়েটিং হয়, আমরা অনেক আনইজি ফিল করি, আমাদের অনেক রিপ্লাই দেওয়ার থাকে, অনেক কিছু জানার থাকে, আমরা কিন্তু প্রেসার ফিল করার কারণে, স্ট্রেচের কারণে দিতে পারি না। সো আপনার যে কোয়ালিটি বা হার্ড স্কিলস আছে সেটা আপনি এক্সপ্রেস করার আগে তো আপনার সফট স্কিল লাগবে। যেমন আপনি স্ট্রেচ ম্যানেজমেন্ট নিয়ে আপনার ভালো ধারণা নেই, আপনি স্ট্রেচ ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় ইন ফ্রন্ট অফ ইন্টারভিউয়ার, as you are interview, how you will handle the situation because you are feeling stressed inside the interview board.
সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে। আমি আমাদের যারা অডিয়েন্স, স্টুডেন্ট, যারা কর্পোরেট আছেন, যারা জব করছেন, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের তানভীর স্যারের যে আজকের এই ওভেনার 15 এর যে আজকের এই মহতি উদ্যোগ। এই ধরনের ওয়েবিনারে আপনাকে জয়েন করতে হলে অনেক সময় ফি দিতে হয়, অনেক সময় অনেক কনসালটেন্সি ফি এর মাধ্যমে আপনি জয়েন করবেন, কিন্তু আজকে স্যার আমাদেরকে ইনভাইট করেছেন, আমরা খুব আনন্দিত এখানে ইনভাইটেশনে অংশগ্রহণ করতে পেরে। সো এটা আমি মনে করি আমাদের যে জার্নিটা হবে এখান থেকে অল্প সময় আমরা যেটা টাইমটা এখানে পাস করবো, এটা অনেক কোয়ালিটি টাইম হবে, এটা আমাদের জীবনে অনেক কাজ দিবে। কারণ এখানে দুটো বিষয়, একটা হচ্ছে সফট স্কিল এবং একটা হার্ড স্কিল। সফট স্কিল কাকে বলে? যে সফট স্কিলটা আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমি শিখতে পারবো না, যেটা আমাকে পরিবেশ থেকে, আমাকে জব থেকে, আমি নিজে থেকে যেটা গ্রো করবে, সেটা হচ্ছে সফট স্কিল, যে ইনট্যানজিবল, যেটা ট্যানজিবল বা পরিমাপ বা মেজার করা যায় না। আর হার্ড স্কিল, সাপোজ you are HR professional, suppose you are finance professional, আপনার হার্ড স্কিল হচ্ছে you know accounting very well, financial accounting you know very well, and you know the SAP and Oracle SQL you know very well. That is called the hard skill, that what you gain and achieve in your through your education, through your seminar, through your workshop, and it is all called এটা সবগুলোকে বলা হয় হার্ড স্কিল। যেমন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, তিনি যে ডিগ্রিটা নিয়েছেন কম্পিউটার সায়েন্স থেকে, এটা ওনার হার্ড স্কিল। বাট উনি যখন ক্লায়েন্টদের ডিল করবেন, যখন উনি কোনো কাস্টমার ডিল করবেন, তখন ওনার কাছে দরকার ওনার ইন্টারপার্সোনাল স্কিল বা কমিউনিকেশন স্কিল, এটা হচ্ছে সফট স্কিল। তো সফট স্কিলের অনেকগুলো প্যাটার্ন আছে। সফট স্কিল আমরা কিভাবে সফট স্কিলগুলো ডিফাইন করি? আসলে সফট স্কিল হচ্ছে আর কম্বিনেশন অফ পিপল স্কিলস, সোশ্যাল স্কিলস, কমিউনিকেশন স্কিলস, ক্যারেক্টার অর পার্সোনালিটি ট্রেটস, অ্যাটিটিউডস, ক্যারিয়ার অ্যাট্রিবিউটস, সোশ্যাল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স কোশ্চেনস। তো এগুলাকে সফট স্কিল মূলত বলা হয়। যে আমি সাদি, আমি আপনার কাছে আসবো, আমরা একটু পরিচয় হয়নি। আমাদের ফাইরুজ শাহরিন, ফাইরুজ শাহরিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। একটু যদি আপনি তো একেবারে ফ্রেশ এমবিএ করেছেন, তারপর কাজ শুরু করেছেন কিছু, আপনার ডিয়ার রিডার নিয়ে আপনি কাজ করছেন, যার উদ্যোক্তা আপনি। একটু যদি আপনার দৃষ্টিতে সফট স্কিলস বিষয়টা আসলে কি সফট স্কিলসটা আসলে কি? স্যার থ্যাংক ইউ সো মাচ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। আমি রিসেন্টলি ইসরায়েলি ইউনিভার্সিটি থেকে আমার বিবিএ শেষ করেছি। অ্যান্ড অফকোর্স আমরা যারা পড়ালেখা করে এখন ফ্রেশ গ্র্যাজুয়েট আছি, আমাদের কাছে একটা এক্সপেকটেশন ছিল যে আমরা গ্র্যাজুয়েট হওয়ার পর আমরা একটা জবে যাব, যেটা প্যান্ডেমিকের কারণে আমরা যেতে পারছি না। সো রিসেন্টলি আমি একটা বুক স্টোর অনলাইনে লঞ্চ করেছি, যেটার নাম হচ্ছে ডিয়ার রিডার্স। স্যার আমার সেন্সে হচ্ছে আমার সেন্সে আপনার যে সফট স্কিলের সেট আছে, এটা হচ্ছে আপনার কিছু একটা মানুষের, একটা ইন্ডিভিজুয়ালের কিছু পার্সোনাল অ্যাট্রিবিউটস বলেন, আর আপনি বলেন যে ওদের ফিচার্স, যেটা ওকে হেল্প করবে যে অন্যের সাথে ভালো কমিউনিকেট করার জন্য, নিজেকে আরেকটু বেটার ভাবে প্রেজেন্ট করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা খুবই লাকি যে আপনাদের দুজনকে পেয়েছি। তবে একটু ব্যাড লাগ যে আমাদের একজন গেস্ট, তিনি কিন্তু মেসেঞ্জারে আমার সাথে কন্টিনিউয়াসলি কানেক্ট করছেন, এন্ড ইজিয়ার উনি কিভাবে ডিভাইস এখানে কানেক্ট করতে পারছেন না, বুঝতে পারছেন না। ইজ কন্টিনিউয়াসলি রাইটিং হিয়ার এন্ড ড্রয়িং, বুঝতে পারছি না যে হোয়ার ইজ দ্য প্রবলেম। একটু বলে রাখি যে এখন তো আসলে দেখা গেল একজন ড্রাইভিং জানে, এটা একটা সফট স্কিলস। কেউ রাখতে জানে, এটা একটা সফট স্কিলস। মূল যে বিষয়গুলো আমরা একাডেমিক্যালি দেখি, তার বাইরে কারো খুব চমৎকার বলার স্কিলস রয়েছে, এটা একটা সফট স্কিলস। সরি টু ইন্টারাপ্ট ইউ স্যার। স্যার ড্রাইভিং, who know driving, it is hard skill, not soft skill sir. এখন একজন যদি যে ড্রাইভার না, ধরেন একজন যে ড্রাইভার না, যিনি ড্রাইভার না, তিনি আসলে একজন এক্সিকিউটিভ, কিন্তু তার একটা অ্যাডিশনাল স্কিলস ড্রাইভিং করছেন, তিনি বলছেন এটা তার একটা সফট স্কিলস। এটা কি উনি বলছেন? না, from your point of view is exactly correct, but ওনার যদি কোর ড্রাইভিং পেশাটা হয়ে থাকে, but it is for him it is driving is a hard skill, but he can talk with very politely with his passenger, and it is his soft skill, and he can communicate very fluently and frankly with his customer, his passenger, and his passenger is totally pleased on him because he is a very polite and he is a very cooperative driver. Sorry sir, sorry to interrupt you. No, it's all right, absolutely fine.
So here, corporate guys, those are managers, executives, general manager, president, vice president. When they drive, what kind of skill it is? It is a hard or it is a soft? Sorry, sir. একজন কর্পোরেট পারসন, একজন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কোম্পানির, তিনি ড্রাইভ করেন, যদিও সেটা তার কাজ নয়, কিন্তু তিনি ড্রাইভিং জানেন। এটা কি হার্ড স্কিল না সফট স্কিল? For him, because he's a CEO or executive, for him it will be counted as a soft skills. Obviously, I agree with you, sir. So normally we are talking today on that level. আমরা আজকে আসলে ঠিক এক্সিকিউটিভ এবং কর্পোরেট লেভেলে কথা বলছি। আমরা আসলে অন্য লেভেলটাতে আপাতত যাচ্ছি না। আমরা ঠিক সেই সফট স্কিলস গুলোকে হাইলাইট করতে চাচ্ছি যেগুলো বিশেষ করে অ্যাডিশনাল স্কিলস হিসাবে ধরা দিবে, অ্যাডিশনাল ভ্যালু অ্যাড করবে। তো আপনার কাছে আসলে এখন আমি সরাসরি চলে আসি যে সফট স্কিলস কেন গুরুত্বপূর্ণ, ওয়াই, কেন আমরা বারবার যে বলছি, আপনি তো এইচআর এক্সপার্ট, আপনি একটা কোম্পানি চালাচ্ছেন, কেন গুরুত্বপূর্ণ সফট স্কিলস আপনার অভিজ্ঞতা থেকে যদি বলতেন? অনেক ধন্যবাদ স্যার। আমি আবার আসছি সফট স্কিল, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট সফট স্কিলস নাও এডেজ। আমি সমসাময়িক আমাদের যারা আজকের অডিয়েন্স যারা শুনছেন, যারা সাধারণত বিভিন্ন ওয়েবিনারে, সেমিনারে, ওয়ার্কশপে বা ইউটিউবে, গুগলে সার্চ করে যে তথ্যগুলো পাবেন, এর পাশাপাশি আমি আরেকটা কোর একটা টপিক বলবো সফট স্কিলস, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ফর নাও, ফর ইন ফিউচার। এটা একটা স্টাডিতে আসছে যে ডেলোয়েট অ্যাক্সেস ইকোনমিক্স এর একটা স্টাডিতে আসছে যে সফট স্কিল ইন্টেন্সিভ অকুপেশন will account for 2/3 of all jobs by 2030. So এটা একটা গবেষণালব্ধ। আর আরেকটা গবেষণালব্ধ রিপোর্ট আসছে যে হার্ভার্ড স্টুডেন্টরা বলেছে যে আগামী সামনের দিনগুলোতে কিন্তু সফট স্কিলস will be more appreciable and it will create more value in the job market. তো এই জন্য আমি যেটা বলবো যে সফট স্কিল কেন দরকার, কারণ সামনের দিনে কিন্তু অটোমেশনের কারণে, রোবোটিক সায়েন্সের কারণে, অটোমেশনের কারণে আমাদের জব মার্কেটটা একটু সংকুচিত হয়ে আসছে। অটোমেশনের কারণে, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এর কারণে আমাদের জব মার্কেট অনেক সংকুচিত হয়ে আসছে, কিন্তু আমাদের রোবোটিক সায়েন্স বা আমাদের অটোমেশনটা এখনো হিউম্যান সাইকোলজি এবং আমাদের যে ক্রিয়েটিভিটি বা ইনোভেশন বা অ্যাডাপ্টেবিলিটি বা স্টেজ ম্যানেজমেন্ট বা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, যে আমরা অ্যাজ এ হিউম্যান বিং উই ক্যান ডু ইট, বাট সাইকোলজিক্যালি উই ক্যান ফেস দ্য কাস্টমার, বাট a robot can't. আমরা যখন ওই প্রোগ্রামিংটা করে দিব না, তখন a robot cannot approach the customer, but as a human being I can handle the situation in front of me, what happened suddenly with a customer, certain customer. In that case, আমি বলবো soft skill is very important, very essential skill. Sir already told me before that we were starting off our webinar. Sir বলেছে এটা বহির্বিশ্বে। মিস্টার সাদি, আপনি যদি 9-10টা সফট স্কিলস এর এক্সাম্পল ব্যবহার করে অডিয়েন্সের সাথে গুরুত্বটা ব্যাখ্যা করতেন, যদি আপনি একটা স্কিলস বলেন সফট স্কিলস, তারপর সেটার ইম্পর্টেন্স বলেন, তাহলে আমার অডিয়েন্স যারা, তার মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে, আসলে অনেক শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য সহজ হবে বুঝতে। একটা সফট স্কিলস বলেন, তারপর সেটা তাদের ক্যারিয়ারে কিভাবে গুরুত্ব বহন করে, আমার অন্তত শিক্ষার্থীদের জন্য সহজ হতো। ওকে স্যার, আরো প্রেসাইসলি বলছেন, এভাবে সুন্দর করে আসলে আমরা আমাদের স্টুডেন্ট লাইফে পাইনি এত বড় একজন মেন্টর, একজন কোচ। হি হিমসেলফ ইজ আ লিডার, আই ক্যান বিলিভ। আমি এটা বলবো কেন, আমার স্যারকে বড় করার জন্য বলছি না, আই হ্যাভ সাম এভিডেন্স। স্যারকে এটা শেয়ার করা হয়নি আমার ব্যস্ততার কারণে, স্যারের ব্যস্ততার কারণে। আমি যখন রিক্রুট করছিলাম তখন কিছু ঘটনা ঘটেছে। আপনার অনেক স্টুডেন্টের সিভি আমি পেয়েছি, অনেক জনপ্রিয় স্টুডেন্ট, তাদের কাছে আপনি কতটুকু প্রিয় এটা আমি আমার রিক্রুটিং লাইফে দেখেছি, যখন আমি সিভি শর্টলিস্ট করতে গিয়েছিলাম অ্যাকাউন্টেন্ট পজিশনের জন্য। তো আমি মোস্ট ডিমান্ড সফট স্কিল নিয়ে একটু বলি, যেমন লিঙ্কডইন রিসার্চে খুব মোস্ট ইন ডিমান্ড সফট স্কিল যেগুলোকে ক্যাটাগরাইজড করা হয়েছে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস is one of the most demand soft skills, organizing skill, teamwork, critical thinking, social skills, creativity, interpersonal communication, adaptability, and another one is remain I didn't still tell you, is leadership skill, which one is আমাদের স্যার তানভীর স্যার খুব ক্লোজলি কাজ করছে।
আমাদের এই ম্যান পাওয়ারকে, আমাদের স্টুডেন্ট এই বিশাল একটা জনগোষ্ঠীকে লিডারশিপ করার জন্য উনি কাজ করছেন ওনার ওয়েবিনারে, ওনার ট্রেনিং সেশনগুলোতে। আমি যদি বলি কমিউনিকেশন স্কিল, হোয়াট ইজ কমিউনিকেশন স্কিল, হাউ ক্যান আই ডেভেলপ কমিউনিকেশন স্কিল, অর আমার কাছে কমিউনিকেশন স্কিল কতটুকু আছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি হোয়াট ইজ কমিউনিকেশন স্কিল। যেমন তানভীর স্যার, উনি ওনার স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করেছে খুব ভালোভাবে। কেমন করে, এটার প্রুফ কেমন? একটা ডিপার্টমেন্টে 8, 10, 15, 20 জন টিচার থাকতে পারে। হ্যাঁ, যখন সিভি শর্টলিস্ট করি তখন দেখি যে একজন ক্যান্ডিডেট তার সিভি রেফারেন্সের মধ্যে কাদের নাম দিয়েছে। তো যারা ফ্রেশ গ্রাজুয়েট হয় তারা তার প্রিয় টিচারটার নাম প্রথমেই দেয়, তার ডিপার্টমেন্ট হেড বা ডিনের নামটা দিয়ে থাকে। তো আমি সিভি শর্টলিস্ট করতে গিয়ে একটা অ্যাকাউন্টিং পজিশনের জন্য প্রায় 2022টা সিভি পেয়েছিলাম বিডি জবসের মাধ্যমে। ওখান থেকে শর্টলিস্ট করতে গিয়ে আমি 10-15টা সিভি পেয়েছি। তার মধ্যে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর এবং ঢাকা ভার্সিটি আইবিএ করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন ফিনান্স এবং অ্যাকাউন্টসের, বিশেষ করে ফিনান্সের যে সিভি গুলো পেয়েছি, মোস্ট অফ দ্যাম তারা লিখেছে তাদের রেফারেন্সের প্রথম চয়েস তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এবং আমি আমার ইন্টারভিউ বোর্ডে ছিল একজন ফ্রেঞ্চ, উনি সিএফও আমাদের কোম্পানির। উনি ওনার সামনে আমি বলেছিলাম, যখন আমি এইচআর হিসেবে ইন্টারভিউ নিচ্ছিলাম, তখন আমি বললাম হাউ ইউ নো তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, এবং শি টোল্ড মি শি ইজ ওয়ান অফ দ্য গুড স্কোরার ইন দ্য ফিনান্স ডিপার্টমেন্ট অফ ইউর ফ্যাকাল্টি। তো আমি নাম বলছি না কারণ এটা একটা কনফিডেন্সিয়াল ম্যাটার, ইন্টারভিউ বোর্ডের ব্যাপার, এটা আমি তো এটাই বলছি, ওখানে স্যারের নাম লেখা ছিল। তো এটা কেন? ইট ইজ কল কমিউনিকেশন স্কিল। অর্থাৎ স্যার তার স্টুডেন্টের সাথে কমিউনিকেট করতে পেরেছে বিদায় স্যারকে সবচেয়ে মনে হয়েছে যে আমার পক্ষে দু একটা কথা বলার জন্য স্যারকে যখন আমি ফোন করবো, হ্যালো স্যার, আপনি কি ওনাকে চিনেন? আপনার স্টুডেন্টটা, এই ছাত্রীটা অ্যাপ্লাই করেছে, উনি কেমন? তখন উনি ওই বিশ্বাসটা রেখেছেন স্যারের প্রতি, স্যার তাকে চিনেন, স্যার একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে পেরেছেন স্টুডেন্টদের সাথে এবং টিচারদের সাথে যে একটা সম্পর্ক, এটা কমিউনিকেশন নিয়ে কাজ করেছেন। এবং আমাদের তানভীর স্যারের একটা কথা বলি, উনি তো কমিউনিকেশন নিয়ে 5 C's নিয়ে কাজ করেন, 5টা সি নিয়ে কাজ করেন। এটা আমি বলছি না, স্যারের অনেক ইউটিউব ভিডিওতে আপনারা পেয়ে থাকবেন, আর অনলাইনেও ওনার অনেক রিসোর্স আছে কমিউনিকেশনের উপরে। আমি যদি বলি আরেকটা স্কিল, সেটা হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। এখন বর্তমান সময়ে অ্যাডাপ্টিবিলিটি সফট স্কিলটা খুব গুরুত্বপূর্ণ, এই কারণেই যে আসলে সহনশীলতা, মানে অ্যাডাপ্টেশন বা অ্যাডাপ্টিবিলিটি, মানে আপনার নতুন পরিবেশের সাথে খাপ খাওয়া, বা কোনো একটা কাজ আপনাকে কোম্পানি অ্যাসাইন করলো দেওয়ার জন্য, আপনি বললেন আমার এতগুলো কাজ আমি কিভাবে করব, আমি এখন জুনিয়র, আমি নতুন ট্রেনি, আমি প্রভিশনারি অফিসার, আমি জয়েন করছি, আমাকে এতগুলো কাজ দিয়ে দিচ্ছে, আমি কিভাবে কাজগুলো করব? এই যে আপনি নেগেটিভলি নিয়েছেন, আপনি নতুন পরিবেশের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারছেন না। আপনি সবসময় চিন্তা করছেন আমার অফিস 8টা থেকে শুরু, 5টায় যাব, তারপর আমার শেষ। আমার 8টা 5টা একটা চিন্তা ভাবনা নিয়ে আপনি যদি কাজ করতে থাকেন, তাহলে আপনি কখনো ইমপ্রুভ করতে পারবেন না। আপনাকে ইমপ্রুভ করতে হলে আপনি অ্যাডাপ্টেবল হতে হবে। আপনাকে টাইম ম্যানেজমেন্ট স্কিল নিয়ে চিন্তা করতে হবে যে আমি অফিসে গেলে আমার কোন কাজগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলোকে ক্যাটাগরাইজ করে আপনাকে লিস্ট আউট করতে হবে। দেন ইউ ক্যান প্রসিড। আপনার প্রথম ক্যাটাগরাইজড কাজ কি হবে, কোনগুলো মোর ইম্পর্টেন্ট টু ফিনিশ টুডে। দেন ইউ ক্যান মেক এ ক্যালেন্ডার। এখন ক্যালেন্ডার করার জন্য, টাইম ম্যানেজমেন্টের জন্য কিন্তু গুগলে ক্যালেন্ডার আছে, আপনার মোবাইলেও কিন্তু কিপস নোট আছে, অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো আমাদের লাইফকে ইজি করে। আপনি নোট নিয়ে, আপনি ক্যালেন্ডার বই নিয়ে এগুলো লিখা না লেখার চেয়ে মোবাইলের সফটওয়্যারের মধ্যে এখন করতে পারেন। এখানে আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিলগুলো পারবে। আর অ্যাডাপ্টিবিলিটি নিয়ে যেটা বলছিলাম, আমাদের অ্যাডাপ্টিবিলিটি যে এবিলিটিটা অনেকটা কম, যার কারণে আমাদের বাংলাদেশের বিশাল একটা শ্রম মার্কেট আপনি ইন্ডিয়ানরা দখল করে নিয়েছে, শ্রীলঙ্কানরা দখল করে নিয়েছে। আমি আমার কোম্পানির কথা বলি, আমার কোম্পানিতে আমরা বাঙালি আছি, বাংলাদেশে আছে মাত্র 5 থেকে 10 জন, কিন্তু 15 থেকে 20 জন ফরেনার, মানে মাল্টি ন্যাশনাল বলতে এটা প্রায় আপনার নাইজেরিয়া থেকে, ফ্রান্স থেকে, আপনার ইন্ডিয়া থেকে, এবং আপনার ব্রিটেন থেকে এবং সাউথ আফ্রিকান আমাদের ন্যাশনালরা কাজ করছে একসাথে। কেন তাদেরকে আনা হচ্ছে? কেন? কারণ তাদের জন্য এটা ফরেন, এটা বিদেশ, এটা আশুলিয়া হোক, চট্টগ্রাম হোক, আর ঢাকা হোক, তারা কিন্তু এটা বিদেশে আসছে, তাদের জন্য এটা ফরেন কান্ট্রি, ওভারসিজ প্রজেক্ট, ওভারসিজ জব। আসসালামু আলাইকুম। সাদি, আপনি কন্টিনিউ করেন, আমাদের সাথে আমাদের গেস্ট লায়ন সোহেল আহমেদ জয়েন করেছে, আপনি কন্টিনিউ করেন। ওকে, তো আমি এটাই বলছিলাম যে সফট স্কিলস আর ইন হাই ডিমান্ড ইন দ্য ওয়ার্ক ফোর্স অ্যাকর্ডিং টু দ্য 2017 paper by a Harvard student on the importance of soft skill in the labor market. Jobs requiring high levels of social interaction grew by nearly 12% as a share of the US labor force.
এটা একটা হার্ভার্ড স্টুডেন্টের 2017 একটা পেপার ওয়ার্ক ছিল যে সফট স্কিলসটা আসলে কেন ইম্পর্টেন্ট আমাদের ওয়ার্কের মধ্যে। তো স্যার আমি কি আরো কন্টিনিউ করব? নো, ইটস অলরাইট। আপনি অনেক চমৎকার বলছেন, অনেকগুলো এক্সাম্পল আপনার কাছে আরো আসতে হবে, এখনো অনেক কিছু আপনার বলা বাকি রয়েছে, আমাদের শোনা বাকি রয়েছে। সো মিস্টার সাদীপ, আমরা অবশ্যই আপনার কাছে আসবো। আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন লায়ন সোহেল আহমেদ, যিনি এজিএম স্ট্রং ফুটওয়্যার লিমিটেড, বাংলাদেশ এবং দেশের বাইরে ওনার অনেক এক্সপেরিয়েন্স। সো কেমন আছেন? আসসালামু আলাইকুম তানভীর ভাই। কেমন আছেন? আমি দুঃখিত, আমি একটু ডিভাইসের কারণে একটু দেরি করছি। আসলে আইফোনে ক্রোমটা ছিল না। এনিওয়ে আমি ফাইনালি জয়েন করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং। আমি শুরুটা সাদী ভাইয়েরটা খুব সম্ভবত মিস করছি, একটা লাইন আমি শুনতে পেয়েছিলাম। আরো শুনতে পাবেন ইনশাআল্লাহ, এখনো মাত্র শুরু করেছি আমরা। সো আপনি, আপনার সাথে আমার আগে কথা হচ্ছিল অনেক ভাবে, যে আপনি বারবার বলছিলেন যে আপনারা এখনো বলছেন, আমরা যখন বলছি যে জব নাই, তখন আপনি বলছেন না এখনো জব আছে, এখনো আমরা রিক্রুট করতে চাই, কিন্তু আমরা এমন সব গ্রাজুয়েটস পাচ্ছি, পোস্ট গ্রাজুয়েটস পাচ্ছি যে তাদের অনেক স্কিলস ল্যাকিং রয়েছে, যে স্কিলস গুলো আপনারা চান। আপনি কি একটু ক্লিয়ার করে বলবেন আসলে আপনারা কোন স্কিলস গুলো এখন চাচ্ছেন, এবং যে স্কিলস গুলো আসলে খুঁজে পাচ্ছেন না আমাদের শিক্ষার্থীদের কাছে? অ্যাকচুয়ালি আমার টোটাল সার্ভিস অ্যারাউন্ড 18 ইয়ার্স। তো আমি রিসেন্ট 2-3 বছরের কথা বলছি। আমাদের কোম্পানির জন্য আমরা মার্কেটিং, মার্চেন্ডাইজিং এসব পোস্টগুলোর জন্য প্রায় 200 থেকে 250 নিউ কামার ছেলেদের থেকে ইন্টারভিউ নিয়েছিলাম। তো ইন্টারভিউতে অনেকগুলোই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আসছে, পাবলিকের আসছে। তো ইনিশিয়ালি ওনাদেরকে লিখিত পরীক্ষা নিয়েছিলাম আমরা। তো ওটা মোটামুটি ভালো করেছে, খুব একটা খারাপ করবো বলবো না। কিন্তু প্রবলেম যেখানে হচ্ছে, ওনাদেরকে যখন আমরা ইন্টারভিউ দিয়েছি, তখন ইন্ট্রোডিউস যখন করতে বলছি আপনি আপনার পরিচয়টা দেন ইংরেজিতেই, যেহেতু আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিতে কাজ করছি। সেক্ষেত্রে ওনাদের দেখা যাচ্ছে খুব ভালো ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু প্রেজেন্টেশনটা অত্যন্ত নিম্নমানের। মানে নিজেকে আগে তো প্রেজেন্ট করতে হবে, আমি কি, আমি কোত্থেকে আসছি, আমি কি জন্য এখানে এসেছি, বা আপনি তো আমাদের কোম্পানিতে যে কাজটার জন্য আমরা আপনাদেরকে ইন্টারভিউ নিচ্ছি সেটা তো আপনি অবভিয়াসলি কিছুই জানেন না। সেক্ষেত্রে আপনার সম্বন্ধে, আপনি টিম প্লেয়ার, আপনি গেম মেকার, আপনি ক্যাপ্টেন হিসেবে কি করবেন, আপনাকে আমরা কেন নিব? এইসব প্রশ্নগুলো যখন তাদেরকে করেছি, তো একেবারে মানে অন্ধকারে ডিল ছুড়ার মতো অনেকে অবস্থা আনসারগুলো। এনিওয়ে তখন তাদেরকে জিজ্ঞেস করুন যে ঠিক আছে, কম্পিউটার স্কিলটা কি আছে। 90%ই বললো আসলে তানভীর ভাই, তো আমরা যখন মেট্রিক শেষ করছিলাম, মানে এসএসসি যখন শেষ করছি, তখন আমরা কিন্তু ওই যে টাইপ করে টাইপ মেশিনে ওনাদের থেকে শিখতে গেছিলাম ASDF JKL কোলন, এভাবে হাতের মধ্যে দিয়ে আমরা টাইপ করে শিখছিলাম যে কেন কি করতে হয়, স্পিড 30 40 50 এগুলো কি কেন। এখনকার যেসব ছেলেপেলে দেখছি, যখন বলছি যে আপনি আমাদের যেহেতু মাল্টিন্যাশনালে আমাদের সাথে জয়েন করবেন, আপনি এট এ টাইম 3-4টা কান্ট্রির কমিউনিকেশন করতে হবে, ইউরোপে, জাপানে, চায়নাতে। তো তারাও হয়তো আমাদের মতো, বিশেষ করে চায়না, জাপান, ওরা আমাদের মতো ইংরেজিতে হয়তো অত এক্সপার্ট না, কিন্তু ওরাও কিন্তু এত সুন্দর টাইপ করে। তখন বললাম যে ওদের সাথে যখন আপনি টাইপ করবেন, আপনি কিভাবে করবেন? তো বললো যে আমি এভাবে সিঙ্গেল দিয়ে ABCD করে করবো। তো কখন করবেন সেটা তো আপনি দেখতে পাচ্ছেন না, আপনাকে ফাইল দেখে যখন কাজ করতে হচ্ছে তখন তো আপনাকে মুখস্থ করতে হবে অটোমেটিকলি। তো তারা বললো যে না, আমরা তো ওইভাবে অভ্যস্ত। কেন? বলছে আমরা ওই যে মোবাইলের সাথে ডিভাইসের সাথে এরকম করতে করতে অভ্যস্ত, তো আমরা মোবাইল দিয়ে চলবো। তো আপনি মোবাইল দিয়ে কতক্ষণ চলবেন? টেবিলে তো আপনার কাছে 10টা 15টা 20টা ফাইল থাকবে। এখন এই এডারের সাথে কথা বলছে, সে তো আপনি এখানে কি করছেন, আমার চাইনিজ অফিস তো জানেন আপনি টেবিলে কি করছেন, সে তো আর ভিডিও দিয়ে দেখছে না যে আপনি কি করছেন। সেই যে বলতেছে ওই অর্ডারটা কি অবস্থা, শিপমেন্ট নাম্বার হতো, আইদার শিপমেন্ট নাম্বার হতো, ওই অর্ডার যে আমাকে দিয়েছিলেন সেই অর্ডারটার এই মালগুলোর কি অবস্থা। তখন আপনি কি করবেন? তখন কি এই যে 2 হাতে ধরে মোবাইল এই করতে থাকবেন, আইদার ফাইল খুঁজবেন? তখন তো সব জায়গা কিছু খুলে ফেলবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? তো খুব দুঃখের বিষয় হচ্ছে যে সে আনসারটা খুব পজিটিভলি নিতে পারিনি আসলে। তারপরেও আমরা 5-7 জনকে নিয়েছিলাম, ওকে উইল ট্রেন দেম। এখন তো আসলে বিষয়টা, আমরা যখন চাকরি শুরু করেছি, তানভীর ভাই বলতে পারবেন, তখন হয়তো আমাদের কম্পিটিটিভ ছিল খুব কম।
সেই কারণে আমাদেরকে একটু শিখিয়ে নিচ্ছে। এখন তো সেই সুযোগটা নাই, মানে স্কুল না যে তাকে আমি শিখাবো। তো সেই ক্ষেত্রে আমাদের যে বর্তমান স্টুডেন্টরা, আমি গত যে লকডাউন শুরু হওয়ার মাস 2 আগে খুব সম্ভবত ওই মোহাম্মদে একটা উদ্যোক্তা সেমিনার করছি। তানভীর সাহেব ছিলেন উদ্যোক্তাদের মধ্যে, তারপরে মোহাম্মদের মালিকের ছেলে এই যে ওই যে কি মেজানের যে ফাউন্ডার মেজান খাই নাকি সেরকম, ওনারাও ছিল। আমি দেখলাম ওখানে বেশ কিছু উদ্যোক্তা, নতুন নতুন ফ্রেশ গ্রাজুয়েট কিছু ছেলে পেলে দেখছি। কেউ ফ্যাশন ডিজাইনিং এর উপর কাজ করে নিয়ে আসছে, কেউ কিছু সালোয়ার কামিজ করছে, কেউ শাড়িতে কিছু ডিজাইন করে নিয়ে আসছে। সব মানে শৌখিন অনেকটা আমার কাছে যেটা মনে হচ্ছে। তো আমি একটা প্রশ্ন করছিলাম ওখানটাই যে আপনারা উদ্যোক্তা হবেন, চমৎকার একটা জিনিস, চাকরি করবেন না। চাকরি আসলে চাকরি তো চাকরি, চাকর। তো উদ্যোক্তা হবেন, কিন্তু এক্সপেরিয়েন্সটা কি, ঝুড়িতে কি আছে, কি নিয়ে আপনি মার্কেটে যাবেন, কোনো এক্সপেরিয়েন্স আছে? তো দেখলাম যে ম্যাক্সিমাম ছেলে পেলেরই মানে দর্শক আনসার নাই। ওকে ফাইন, আপনি গ্রাজুয়েট কমপ্লিট করছেন, আপনার বাবার কাছে টাকা আছে, আপনি 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা নিয়ে নামছেন, আপনার বাবা টাকা দিছে, এই টাকার মানে আর্নিং এর যে কষ্ট সেটা তো আর আপনি জানেন না। এটা আপনার বাবা যে কিভাবে ইনকাম করছে এই জিনিসটা তো আপনি জানেন না, কয় না জানি না। তো এটা তো খরচ করতে আপনার 1 মাস লাগবে না, আমি যেটা বুঝছি। আপনি একটা প্রোডাক্ট যে কিনছেন, এটা কোত্থেকে কিনছেন, র মেটেরিয়ালস কোত্থেকে আসছে, কার কাছ দিয়ে কাজ করাচ্ছেন এবং কার কাছে বিক্রি করবেন। বলে যে আমি তো ওটা ভালো করে বুঝতেছি না, বন্ধুদের কাছে দেখছি এরকম করে। তো সেটা করার জন্য তো আপনার একটা এক্সপেরিয়েন্স দরকার, জানতে হবে কার কাছে যেতে হবে। এটা হচ্ছে মিনিমাম কস্ট দিয়ে আপনাকে করতে হবে। যদি সাইকেল চালাতে জানেন, গাড়ি ভাড়া না দিয়ে সাইকেল দিয়ে যেতে হবে আপনাকে, কারণ ওখানে কোনো ইনভেস্ট করা যাবে না। ইনভেস্ট করা যাবে আপনি প্রোডাক্টটা কেনার জন্য। 10 টাকা দিয়ে একটা শাড়ি কিনলাম, আমি ওই শাড়িতে 2 টাকা দিয়ে আমি রং করালাম, রংটা কোথায় করতে হবে, ওখানে ওই ইনভেস্ট গুলো আপনাকে করতে হবে না। এত কষ্ট করে তো এগুলো ব্যবসা করা যাবে। তো আমি আনসারটা পেয়ে গেছি, ওকে ফাইন। ফ্রিল্যান্সের কথা যখন আমরা বলি, আমাদের অনেক স্টুডেন্ট, আমাদের অনেক জুনিয়র লেভেলের এখন ফ্রিল্যান্সিং হচ্ছে, ইনকাম হচ্ছে, কিছু কিছু ইউএস ডলারে পয়সা আসতেছে তার ব্যাকগ্রাউন্ডে। আমার দেশ, আমার মাটি, আমার মানুষ কি পাচ্ছে এখান থেকে? আমরা এত বড় একটা জনশক্তি দেশ, আমাদেরকে প্রোডাক্টিভ কিছুতে যেতে হবে। প্রোডাক্টিভ কিছুতে যেতে হলে আমাদেরকে ফিল্ডের কাজ করতে হবে। আমি আপনার এসি রুমে বসলাম, অনেক বড় অফিস নিয়ে শুট করে অফিস করলাম, কিন্তু প্রোডাক্টটা কি? আর ওই প্রোডাক্টটার পর্যাপ্ত পরিমাণে যদি আমাদের অ্যাবিলিটি না থাকে, তাহলে তো আমার এসি রুমের অফিসগুলো করতে আসবে, এই কস্টটা করতে আসবে। তো সেই ক্ষেত্রে যখন জিজ্ঞেস করলাম, ওকে ফাইন, সেটা হয়তো আপনি এক্সপেরিয়েন্স নাই বলে এখন করতে পারছেন না। তখন ওরা বললো যে ওকে, আপনি নেতৃত্ব কি করবেন, লিডারশিপটা তো লাগবে, ওটাই অর্গানাইজ করতে হবে আপনাকে। তৃণমূল গ্রামীণ পর্যায়ে গিয়ে ওনাদেরতে আরং যেটা করে, পল্লী এলাকা থেকে আপনাকে কাজগুলো করিয়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনার কমিউনিকেশনটা কি হবে সাথে? আপনাকে যখন ভালো জামা কাপড় পরা দেখবে, না স্যার এটা তো এটা বানাইতে আমার কাছে 500 টাকা দিতে হবে আপনাকে, এটা মার্কেটে বিক্রি করতে হবে 300 টাকা। যদি কস্টই যদি 500 টাকা হয়, তখন বলে যে না, আমি গল্পগুলো ওনাদের কারণেই বলি না, সহজ না, কিন্তু আপনাকে টু দ্য পয়েন্টে যেতে হবে। আদারওয়াইজ আপনি কিভাবে উদ্যোক্তা হবেন? আর সবকিছুর পিছনেই তো মানে এক্সপেরিয়েন্সটা লাগবে। এক্সপেরিয়েন্স লাগতে হলে তো একটু চাকরিটা করতে হবে, সেটা শর্ট টার্ম হোক লং টার্ম হোক। দেন আপনাকে তৈরি করার জন্য হয়তো কিছু এলিমেন্টস লাগবে, কিছু পয়েন্টস লাগবে। পয়েন্টসগুলো যদি আমরা করতে যাই, তাহলে কি কি করবেন? আপনি একটা স্টুডেন্ট, এখনো পড়াশোনা শেষ করছেন বা শেষ করেন নাই, আরো 2 বছর পরে পরীক্ষা দিবেন, আপনি কম্পিউটারটা কি কি শিখছেন আমাকে একটু বলেন। এক্সেলে রেগুলার কাজ করার জন্য 30-35টা শর্টকাট কি আছে আপনি করে জানেন? চুপ। কম্পিউটারে ভালো টাইপ করতে জানেন? একটা দেশের যে কোনো কোম্পানিতে, বাইরের যে কোনো কোম্পানিতে একটা ইন্ট্রোডিউসিং লেটার লেখার জন্য যা যা পয়েন্টগুলো দরকার জানেন? মানে আনসারগুলো খুব খারাপ। আপনি যত কিছুই জানি, আমি যত কিছুই জানি, আমাকে প্রথম আমাকে স্পিক, এই যে আমরা কথা বলছি এটাই তো বলতে হবে। আপনার ইংরেজি বলার অ্যাবিলিটিটা কতটুকু? আপনি খুব ভালো ইংরেজি জানেন কিন্তু প্রেজেন্ট করতে পারেন না, প্রেজেন্টেশন নাই। আমরা আমাদের কাজের এক্সপেরিয়েন্স থেকেই বলছি, কি জানি না জানি সেটা পরের কথা, সেটা প্র্যাকটিক্যালি যখন ওরা আসবে আমার সাথে, যখন আমার ফ্যাক্টরি ভিজিট করবে, যখন আমার প্রজেক্ট ভিজিট করবে, তখন আমি আপনাদের এটা বলতে পারবো যে আমরা এই কাজ করি। বাট ফার্স্ট ইমপ্রেসিভ কথাটা বলতে হবে, পজিটিভ। একটু অ্যাড করি, আমরা বলি যে
আপনি ইংরেজি বলেন, বাংলা বলেন, বাট ইউ শুড এক্সপ্রেস, ডোন্ট ট্রাই টু ইমপ্রেস। আমরা কমিউনিকেশনে বলি যে শুরুতে ইমপ্রেস করার চেষ্টার দরকার নাই, এক্সপ্রেস করো, এক্সপ্রেস করলে ভালো হয়। আপনি কি আসলে সেরকম কিছু বলছেন যে তারা এক্সপ্রেস করতে পারে না? আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে, মিউট হয়ে গেছে আপনার ফোন, মিউট হয়ে গেছে। আপনার ফোন মিউট হয়ে গেছে, সাউন্ড মিউট হয়ে গেছে, আনমিউট করতে হবে। মোবাইলে চাপ পড়েছে। মোবাইলে চাপ পড়েছে, হাতের চাপ পড়েছে, প্রথমে মিউট হয়ে গেছে, এরপর আবার রিমুভ হয়ে গেছে। সো সাদি, আপনার কাছে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা ছিল, যেহেতু আপনি সিভি নিয়ে অনেক কাজ করেন। আচ্ছা, এই সিভিতে তো সফট স্কিলস গুলো প্রেজেন্ট করা যায়, কি বলেন? সফট স্কিলস গুলো কি সিভিতে প্রেজেন্ট করা যায়? Yes sir, of course, 100%. আমাদের যারা শুনছেন, যারা শিক্ষার্থী আছেন, বিশেষ করে যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড, তাদের উদ্দেশ্যে কি আপনি একটু পরিষ্কার করে বলবেন সিভিতে ঠিক কিভাবে এই সফট স্কিলস গুলোকে স্থান দেওয়া যায়? আচ্ছা, আমি বলি, আমি সিভি রাইটিং বা লিঙ্কডইন প্রফেশনে বা ভিডিও ডিজাইন বা লিঙ্কডইন প্রোফাইল ডিজাইনে আমি এই কাজগুলো করতাম না, ওই সময়টুকু আমার নেই। কিন্তু আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে একটা নিজের দেশের প্রতি নিজের দেশের একটা দক্ষ মানব সম্পদ ক্রিয়েট করার জন্য, টু জেনারেট মোর স্কিল ম্যান পাওয়ার, আমি চিন্তা করলাম যে আমার ইন্টারভিউ বোর্ডে আমি যখন সিভি শর্টলিস্ট করি, তখন দেখি যে ম্যাক্সিমাম সিভির মধ্যে আমার যে রিকোয়ারমেন্ট, একটা জব স্পেসিফিকেশন থাকে একটা জব পোস্টে, আর একটা জব ডেসক্রিপশন থাকে। জব ডেসক্রিপশন হচ্ছে কি কাজ আপনি কোম্পানিতে করবেন, এবং জব স্পেসিফিকেশন হচ্ছে কোম্পানি আপনার কি কি যোগ্যতা, সফট স্কিল এবং হার্ড স্কিল কি কি আপনার লাগবে, পড়াশোনা কোনটা লাগবে, কোন সফটওয়্যারে কাজ জানতে হবে, কি কি সফট স্কিল লাগবে, ল্যাঙ্গুয়েজ কোনটা জানতে হবে। এই যে ব্যাপারটা একটা জব ডিজাইন বা জব পোস্টে, বা যেমন বিডি জবস বা চাকরি.com বা বিভিন্ন আমরা যখন জব সাইটে দেখি চাকরির পোস্টগুলো, ওখানে আপনারা দেখবেন এখানে একটা জব পোস্টের দুটো ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে জব ডেসক্রিপশন, একটা হচ্ছে জব স্পেসিফিকেশন। জব ডেসক্রিপশন এবং এটাকে সংক্ষেপে জ্যাডি বলা হয়, আর একটা হচ্ছে জব স্পেসিফিকেশন, এটাকে সংক্ষেপে জেএস বলা হয়। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্যাম। তো আমাদের কথা হচ্ছে, আপনি যখন অ্যাপ্লাই করবেন কোন একটা পার্টিকুলার পজিশনে, সাপোজ ইউ আর অ্যাপ্লাইং ফর ফিনান্স এক্সিকিউটিভ ইন এ কোম্পানি, ইন এ লোকাল মাল্টিন্যাশনাল কোম্পানি, আপনি দেখবেন যে জব পোস্টের মধ্যে আসলে আমার কোম্পানি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছে, জব ডেসক্রিপশনটা কিভাবে দিয়েছে, জব স্পেসিফিকেশন কিভাবে দিয়েছে। আপনার একটা সিভি রেডি করেছেন কোনো একটা শপ থেকে, কোনো একটা দোকান থেকে, বা আপনি এই সিভিটা নিয়ে আপনি বারবার একটা জায়গায় বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে যাচ্ছেন, কিন্তু আপনি কখনো আপনার ওই যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন ওই কোম্পানি কি এথিক্স, ভ্যালু, ওটার রেসপন্স, ওটার কি চাচ্ছে, ওনারা কি চাচ্ছেন, কি ধরনের এমপ্লয়ি বা ক্যান্ডিডেট ওনারা রিক্রুট করবেন, সেটা কিন্তু জব একটা পোস্টে দেয়া থাকে। আপনাকে সিভিটা তখন একটু রিফার্নিশড করতে হবে, একটু রিডিজাইন করতে হবে, একটু ইকুয়ালাইজ করতে হবে, সেখানে গিয়ে একটু টিউনিং করে নিতে হবে। এই জিনিসগুলো আমি মূলত করি। এগুলো দেখতে দেখতে 5 থেকে 10,000 সিভি আমার 8-10 বছর ক্যারিয়ার আমি দেখেছি, রিভিউ করেছি, শর্টলিস্ট করেছি। এই অভিজ্ঞতাটুকু থেকে আমি আপনাদেরকে জিস্ট কথাগুলো বলছি, এগুলো আপনাদের ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ কাজ দেবে। এবং এখন কথা হচ্ছে যে আসলে সফট স্কিলটা আপনি সিভিতে কিভাবে অ্যাড করবেন, আপনি হাউ টু ইউ ক্যান অর্গানাইজ ইউ সফট স্কিল ইন সিভি। আমি যেটা জিনিসটা করি, যখন আমি একটা সিভি ডিজাইন করি, তখন আমি প্রথমেই আমার স্টাইলটা হচ্ছে, আমার ফরম্যাটটা হচ্ছে যে একজন এইচআর বা হেড হান্টার বা একজন সিএচআরও বা একজন এইচআর প্রফেশনাল কিভাবে আপনার সিভিটা দেখবে, কি জানতে চাই প্রথমে। অবভিয়াসলি আমরা প্রথমে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট। আপনি কি করেন, কত বছর করেছেন, আপনার কোন কি কাজে আপনি অভ্যস্ত, আপনার 5-7 লাইনের বা 5-7টা সেন্টেন্স আপনি নিজেকে নিয়ে একটু পার্সোনাল স্টেটমেন্ট দিলেন। বাট দুঃখের বিষয় হচ্ছে আমরা যখন কোনো ইন্টারভিউতে ইন্ট্রোডিউস ইউরসেলফ বলতে যাই, আমরা অন্যের সম্পর্কে ভালো বলতে পারি, বাট নিজের সম্পর্কে ভালো বলতে পারি না। আমি যখন বলি যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, তখন বলে মাই নেম ইজ এক্স, মাই ফাদার ইজ ওয়াই, মাই মাদার ইজ জেড, I come from Chittagong, I come from Dhaka, I have 2 brothers, 3 sisters.
ইন্ট্রোডিউস ইটসেলফে আপনার পারিবারিক ডাটা জানতে চাই নাই, আপনার নামটা তো ওখানে আছে, আপনি কোথেকে আসছেন ওটাও আছে, ওই জিনিসগুলো ওখানে দরকার ছিল না। ইন্ট্রোডিউস ইটসেলফ, ইট ইজ দ্য কি সেলিং পয়েন্ট টু ইউ, মার্কেটিং টু ইউ ইন ফ্রন্ট অফ ইন্টারভিউ board, that what you did, what you have achievement, you can express yourself by some keywords, by telling some wonderful sentences about yourself, that your achievement, your accomplishment, your graduation, your study, your key activities. That is the point to impress your interviewer. তো আমি যেটা বলছিলাম যে অর্গানাইজিং এ সিভি যে কি সফট স্কিল গুলো দিতে হবে, সেই সফট স্কিল গুলো আসলে প্রফেশন টু প্রফেশন ইট ভ্যারিজ ফ্রম প্রফেশন টু প্রফেশন। সাপোজ আপনি যখন একটা সেলস এক্সিকিউটিভের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার পাবলিক স্পিকিং এই সফট স্কিলসটা লাগবে, আপনার নেগোসিয়েশন স্কিলটা লাগবে, আপনার মার্কেট ট্রেন্ড সম্পর্কে আপনার স্কিলস গুলো লাগবে। স্যার যদি আমাকে সময় দেন, আবার কোনো সময় যদি অর্গানাইজ করেন একটা লং টাইম নিয়ে, তখন আমি প্রত্যেকটা পজিশনের জন্য কি কি সফট স্কিলস লাগবে, কি কি হার্ড স্কিল লাগবে আমি বলে দিব। আমি ফর এক্সাম্পল, আমি রাইট নাও আমি যে কোনো একটা পজিশনের সফট স্কিলস কি লাগবে, একটা পজিশন আমি বলছি, একটা পজিশন আমি এখন ডেসক্রাইব করব। সাপোজ আমি মার্কেটিং নিয়ে, যারা মার্কেটিং এক্সিকিউটিভ ও মার্কেটও যারা আছেন, যারা মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং এক্সিকিউটিভ বা মার্কেটিং অফিসার, যারা মার্কেটিং এ কাজ করবেন, এই মার্কেটিং এ কাজ করার জন্য গ্লোবালি বা লোকালি সব জায়গায় সব কোম্পানিতে কি ধরনের সফট স্কিল চাই, সে সফট স্কিল গুলো অনেকে নোট করে রাখতে পারেন। আমি এখন বলছি ওয়ান বাই ওয়ান। প্রথমে চাইবে আপনি মার্কেটিং এক্সিকিউটিভ আপনি কি সফট স্কিল লাগবে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং, and obviously curiosity is one of the most important point, and you have to add in your CV that you have these skills. Then you have to আপনাকে প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে, you have to be ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, আপনার রিটেন রাইটিং স্কিল থাকতে হবে, কমিউনিকেশন স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিলস, ইমোশনাল ইন্টেলিজেন্স, ইনটিউশন, নেগোসিয়েশন। মিস্টার সাদি একটু যদি স্পেসিফাই করে বলতেন যে সফট স্কিলস গুলো ঠিক সিভির কোন জায়গায় প্রেজেন্ট করা উচিত। সিভির তো অনেকগুলো ডাইমেনশন আছে, তো এটা কোথায় কোথায় এগুলাকে এক্সপ্রেস করবে? এটা কি এডুকেশনের পরে, এক্সপেরিয়েন্সের আগে, না আদার ইনফরমেশন, না অন্য কিছু? ঠিক যেহেতু প্রশ্নটা হচ্ছে আসলে কোন জায়গায় তারা অর্গানাইজ করবে, এটা তো আর সবার উপরে দিয়ে দেওয়া যাবে না হঠাৎ করে, ঠিক কোন জায়গায় আসলে স্পেসিফিক্যালি তারা প্লেস করবে? আচ্ছা, আমি যে ফরম্যাটে কাজ করি এখন, বর্তমান ট্রেন্ডস যেটা চলছে, সবসময় 2 পেজের সিভি খুব ইম্পর্টেন্ট। আপনি সিএফও হন, সিএচআরও হন, এমডি হন, আপনি জিএম হন, এজিএম হন, আপনাকে 2 পেজের সিভিটা, কারণ রিক্রুটার বা এইচআর প্রফেশনাল ওই সময় নেই একটা 5 বা 10 সেকেন্ড বা নট মোর দেন 15 সেকেন্ড এর উপর একটা সিভি দেখার সময় থাকে না। সো আপনাকে ইন এ কিওয়ার্ড, ইন এ গ্লিমস, আপনাকে খুব এক ঝলকেই আপনাকে নিজেকে ইমপ্রেস করতে হবে। আপনার ওই সিভিটা হচ্ছে আপনার সেলিং পয়েন্ট। You can market yourself by a proper professional CV. ওই সিভিতে যেটা আমি করি এবং আমি রিকমেন্ড করি, আমি সিভি যেগুলো রেডি করছি এবং করব, আমার ডিজাইনটা, আমার স্টাইলটা হচ্ছে যে এইচআর রিক্রুটার যেন ওটা দেখে ইমপ্রেস হয়। প্রথমে আমি আপনাকে বলেছিলাম যে একটা পার্সোনাল স্টেটমেন্ট থাকবে 4-5টা সেন্টেন্সে, এরপরে ক্যারিয়ার অবজেক্টিভ। আমি ক্যারিয়ার অবজেক্টিভ হচ্ছে আমি কি চাচ্ছি, আমি সিকিং ফর হোয়াট পজিশন, এবং আমি আমার স্কিলগুলোকে আমি ইউটিলাইজ করে আমি এই জবটা চাচ্ছি। এটা ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে আপনারা গুগল করে দেখেন, একটু পাবেন, আর একটু ইউটিউবে দেখেন হোয়াট ইজ ক্যারিয়ার অবজেক্টিভ অ্যান্ড হোয়াট ইজ পার্সোনাল স্টেটমেন্ট। প্রথমে পার্সোনাল স্টেটমেন্ট, আপনার ছবি, আপনার ঠিকানা, আপনার ইমেল অ্যাড্রেস থাকবে। আমি 2 কলামে সিভি রেডি করতে ভালোবাসি, কারণ অনেকটা স্পেস থাকা যায়, যার কারণে আমি 2 কলামে সিভিগুলো রেডি করি। এক পাশে আপনার নাম, ঠিকানা, ছবি, আর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, মেলিং অ্যাড্রেস, এন্ড আপনার মোবাইল নম্বর, আপনার ইমেল, এবং শুরুতে পার্সোনাল স্টেটমেন্ট, এরপরে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ, এরপরে আমি কি স্কিলগুলো ডিজাইন করতে বলি, এবং যারা ফ্রেশার আছে, স্টুডেন্ট আছে, তাদেরকে আমি রিকমেন্ড করব, আমি সাজেস্ট করব, অ্যাডভাইস করব, রিকোয়েস্ট করব যে আপনারা 3rd ওয়ান অর্থাৎ পার্সোনাল স্টেটমেন্ট, এরপরে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ, দেন কি স্কিলস, অর্থাৎ আপনার এডুকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, হচ্ছে আপনার এডুকেশনের মাধ্যমে কি স্কিল আপনি অ্যাচিভ করেছেন, আর যারা জবে আছেন তারা আপনার কি স্কিলগুলো আপনি ডেভেলপ। একজন স্টুডেন্টের কিন্তু অনেক স্কিল আছে, he can speak very well, so he is a public speaking skill, আপনি ওটা লিখতে পারেন। আপনি ওটাকে 2টা কলামে বিভক্ত করবেন, কলামগুলো শো করার দরকার নেই, কলাম হাইড করে দিবেন যাতে করে নড়াচড়া না করে এবং সুন্দর করে সেটিং করা থাকে। প্রথমে আপনি লেফটে লিখবেন হার্ড স্কিল, তারপরে রাইটে সফট স্কিল, 5-10টা সফট স্কিল দিবেন, আপনার 4-5-6টা যেটা আপনার হার্ড স্কিল আছে দিবেন। সফট স্কিল, সাপোজ ফর ফিনান্স, আমি যেটা বলছিলাম যে আমি আরেকটা উদাহরণ দিই, ফিনান্সের জন্য কি সফট স্কিলগুলো লাগবে। অবভিয়াসলি লিডারশিপ,
পারসুয়েশন, ডিসিশন মেকিং, কমিউনিকেশন, এই জিনিসগুলো আপনাকে অ্যাড করতে হবে। তো আমি স্যার যেটা স্পেসিফিকলি জিজ্ঞেস করেছে পার্সোনাল স্টেটমেন্ট, ক্যারিয়ার অবজেক্টিভের পরে থার্ড প্যারাগ্রাফটা হবে ওখানে আপনি কি স্কিলটা করবেন, এবং এটাকে দুই ভাগে বিভক্ত করবেন, দুইটা রোতে বিভক্ত করবেন, দুটা রো না দুটো কলামে বিভক্ত করবেন, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে হার্ড স্কিল। আর হার্ড স্কিল সম্পর্কে আপনারা জানেন, আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আপনি জাভা জানেন, সি প্লাস প্লাস জানেন, আপনি এসকিউএল জানেন, এটা হচ্ছে আপনার হার্ড স্কিল, ইট ইস নট সফট স্কিল। আপনি একাডেমিক থেকে ট্রেনিং থেকে যেটা অর্জন করেছেন এটা বলা হয় যে হার্ড স্কিল। আর সফট স্কিল গুলো কি? কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং স্কিল, আপনার এমপ্যাথি, আপনার পারসুয়েশন, আপনার লিডারশিপ স্কিল। যেমন আপনি স্টুডেন্ট থাকাকালীন আপনি আপনার প্রোগ্রাম অ্যাসাইন করতেন, অ্যারেঞ্জ করতেন, আপনি যখন কোনো ট্যুরে যেতেন কলেজের বা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনি মেন্টর থাকতেন, আপনার কলেজে কোনো প্রেজেন্টেশন হলে আপনি প্রেজেন্ট করতেন, বিকজ ইউ আর গুড প্রেজেন্টার, ইউ ক্যান ইমপ্রেস দ্য পিপল, ইউ ক্যান ডেলিভার দ্য লেকচার। একটা ক্রাউড এনভায়রনমেন্ট আপনি কথা বলতে পারেন, আপনি খুব ভালো কথা বলতে পারেন, বাট যখন ক্রাউড এনভায়রনমেন্টে কথা বলতে যান আপনার সোয়েটিং হয়, দেন ইউ আর নট এ পাবলিক স্পিকার। সো সেলস এর ক্ষেত্রে বা মার্কেটিং এর ক্ষেত্রে এই ইম্পর্টেন্ট এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার আমি মনে হয় আর একটু বলবো স্যার, না এতটুকু? হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। আমার আমার আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে এই সময়ে, সেটা হচ্ছে শিক্ষার্থীদের যদি কনক্রিট করে, মানে খুব ডিটেলস না, যাতে কনফিউজ হয়ে না যায়, খুব স্পেসিফিক করে যদি বলতেন তাহলে শিক্ষার্থীদের এই সময়টাতে করণীয় কি, তাদের কি করণীয়? এই যে আপনি সিভির অনেক কথা বললেন, ঠিক আছে, এটা তো হিউজ কথাবার্তা বলেছেন, এত বিশাল তো আসলে কেউ এত তাড়াতাড়ি অর্জন করতে পারবে না, কিন্তু একজন শিক্ষার্থীর আসলে এখন করণীয় কি? যদি স্পেসিফিকলি কয়েকটা পয়েন্ট বলতেন, 4-5টা, যে একজন শিক্ষার্থী ঠিক কি করে প্রস্তুতি গ্রহণ করবে রিগার্ডিং সফট স্কিলস, এবং তারপর তার প্রেজেন্টেশনটা কি করে হবে। অলরাইট স্যার, অনেক দারুণ কোয়েশ্চেন করছেন, এক একটা প্রশ্ন খুব ভ্যালুয়েবল এবং অনেক প্রেশাস, এই কারণেই যে উনি আসলে একজন এইচআর লিডার এবং আমাদের কর্পোরেট এবং ইন্ডাস্ট্রি লিডার। যদিও উনি একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, উনি এত কাছাকাছি এসে প্রশ্নগুলো করছেন এবং এই টপিকটাকে সফট স্কিল ডেভেলপমেন্ট, প্রফেশনাল ডেভেলপমেন্ট, এটাকে যে সেগমেন্ট করেছে, আমাকে যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে নেসেসিটি অফ সফট স্কিলস অ্যান্ড অর্গানাইজিং এ সিভি উইথ সফট স্কিলস। এখন অনেক দারুণ একটা প্রশ্ন করেছে যে স্যার আসলে সফট স্কিল ডেভেলপ কিভাবে করা যাবে, বা যার সফট স্কিল নাই সে কিভাবে সফট স্কিল ডেভেলপ করবে। এটা তো মার্কেটে চাই, এটা জবের মার্কেটে চাই। আপনি এন্টারপ্রেনার হোক, আপনি বিজনেসম্যান হন, আপনি জব করেন, বা আপনি ফ্রেশার, বা আপনি স্টুডেন্ট, আপনি তো মার্কেটে যাবেন। এখন আপনি আপনার সফট স্কিলটা আপনি কিভাবে গ্রো করবেন, এটা স্কিলটা ডেভেলপ করবেন কিভাবে, সেটার জন্য আপনাকে এই যে আমরা ওয়েবিনারে কথা বলছি, আমি একটু ঘামাচ্ছি না, সোয়েটিং হচ্ছে না, আমি খুব নর্মালি কথা বলছি। আমার কিন্তু এখন অনেক অডিয়েন্স বিভিন্ন মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকে দেখছে, আমি কাউকেই দেখছি না কিন্তু এখানে। আমি শুধু জানি আমার মিশন এবং ভিশনটা কি, আই হ্যাভ টু স্পিক অ্যান্ড আমার লেকচারটা আমাকে ডেলিভার করতে হবে আমাদের বাংলাদেশের যে তরুণ সমাজ আছে তাদের জন্য, দেশের একটা ডেভেলপমেন্টের জন্য, টু ক্রিয়েট অ্যান্ড জেনারেট মোর স্কিল ম্যান পাওয়ারের জন্য। আমি খুব ফ্র্যাঙ্কলি কথা বলছি, দেন আই ক্যান স্পিক ভেরি ফ্র্যাঙ্কলি, আই হ্যাভ এ পাবলিক স্পিকিং স্কিল। এখন কথা হচ্ছে যে এই ধরনের ওয়েবিনার আপনারা অ্যাড করবেন। আপনারা ফেসবুকের মধ্যে অনেকগুলা প্রোগ্রাম হয়, ওয়েবিনার হয়, অনেকগুলা সফট স্কিলসের ডেভেলপমেন্টের, এগুলাতে আপনারা করতে পারেন। এবং অনেক ভালো ভালো নাম করা ট্রেনিং প্রোগ্রাম আছে যেগুলোতে আপনারা চাইলেই করোনাকালীন সময়ে ওরা অনেক ছাড় দিয়ে করাচ্ছে। বেশ ভালো কিছু ট্রেনার আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, আপনি এগুলা থেকে শিক্ষা নিতে পারেন। পাশাপাশি আমি যেটা রিকমেন্ড করব, যারা স্টুডেন্ট তাদের হয়তো আর্থিক একটা ব্যাপার থাকে, ওটা হয়তো টাকা পয়সা দিয়ে হয়তো অনেক ট্রেনিং নেওয়া সম্ভব না, লিডারশিপ স্কিল বা কমিউনিকেশন স্কিলস বা ইমেল রাইটিং স্কিল বা অ্যাডাপ্টিবিলিটি স্কিল, এগুলো ডেভেলপ করার জন্য সবচেয়ে বড় একটা অন্যতম মাধ্যম, যেটা আমি নিজে ফলো করি, আমি আজকে প্রায় অনেক বছর ধরে এখান থেকে কোর্স করি। আমি আপনাদেরকে রিকমেন্ড করব কোর্সেরা, অর্থাৎ অনেকেই ইউডেমি থেকে করেন, অনেকে মোস থেকে করেন, আমি সবসময় রিকমেন্ড করবো কোর্সেরা থেকে। কোর্সেরা একটা খুব জনপ্রিয় একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে আপনি ফিনান্সিয়াল এইড পাবেন। ফিনান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লাই করলে আপনি অনেকগুলো ছাড় পাবেন, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, কিন্তু এগুলো অনেক ভ্যালুয়েবল কোর্স। আমি নিজেই করি, আমি নিজেকে ডেভেলপ করার জন্য আমি অনেকগুলো কোর্স করেছি।
আপনি লিঙ্কডইন থেকে করতে পারেন। লিঙ্কডইনে হয়তো প্রথম মাসে আপনাকে ফ্রি দিবে। আমি লিঙ্কডইনে 10 থেকে 12টা কোর্স করেছি লিঙ্কডইন থেকে। তো আপনাকে এভাবে ডেভেলপ করার জন্য, আর তানভীর স্যারের মতো একটা এইচআর লিডার আছে বটবিজ্ঞ, আর যারা শুনছেন স্যারকে একটু স্যার বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো ফলো করবেন। উনি তো চাইলে এসি রুমের মধ্যে, এসি গাড়ির মধ্যে ওনার বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনার মধ্যে থাকতে পারতেন, বাট উনি যে জগৎ থেকে বেরিয়ে এসে আমাদের সাথে কোঅপারেশন করছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, এটা আমাদের জন্য একটা ব্লেসিং। মানে উনি তো আমাদের জন্য একটা স্পেশাল ব্লেসিং বলা যায়। তো ওনার অনেক তো টিচার আছে, অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচার আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কোন টিচার আসছে আমাদের দেশের যে তরুণ শিক্ষিত বা স্টুডেন্টদের নিয়ে কাজ করার জন্য? কারণ টিচার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অনেক হাই গ্রেড, অনেক অনার, অনেক সম্মান, অনেক কিছু তাদের আছে। তো এই কাজগুলো স্টুডেন্টদের নিয়ে এত ঘোরাফেরা টাইম ওয়েস্ট করার কি আছে? তো আমরা তো মনে করবো লাকি যে আপনারা যারা আছেন, স্যারের সাথে জড়িত যারা আছেন, আপনারা অনেক লাকি। আমি নিজেও একজন প্রফেশনাল, আমি ওপেন ফর অল দ্যাট। আপনাদের কোনো সাজেশন লাগলে এইচআর প্রফেশনাল জন্য, সিভি রাইটিং এর জন্য, ইভেন আমি প্রফেশনাল সিভি রাইট করি, ইয়েস আই এম টেকিং সাম ফি। আমি কি উলুবনে মুক্ত ছড়াবো, আমার টাইমের একটা ভ্যালু আছে, বাট আমি আমার আরেকটা অপশন রেখেছি, যারা সিভিটা ডেভেলপ করার জন্য কোনো কমেন্ট চাচ্ছে, আমি ফ্রি সিভিটা রিভিউ করে দিচ্ছি। সো আপনারা চাইলে স্যারের মাধ্যমে বা আমাকে ডাইরেক্টলি সিভি পাঠাতে পারেন, আমি কমেন্ট করবো কোন কোন সেকশনগুলো ডেভেলপ করতে হবে। তো আমি বলবো আপনারা বেশি বেশি ওয়েবিনারে অ্যাড হন, কোর্সেরাতে আপনারা বিভিন্ন ট্রেনিং করুন, আপনারা লিডারশিপের উপরে, কমিউনিকেশন স্কিলস ডেভেলপমেন্টের উপরে ইউটিউবে অনেক রিসোর্স আছে, শুধু কমিউনিকেশন স্কিলস লেগে সার্চ দেন। স্যারেরও একটা খুব জনপ্রিয় লেকচার আছে 5C উপরে, কমিউনিকেশন স্কিলস এর উপরে। উনি একটা পোডিয়ামের মধ্যে ট্রেন করেছিলেন, কিছু কথা বলেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এখনো মনে আছে আমাদের একটা সেশনে উনি ওটা দেখিয়েছিলেন। সো আসলে লিডারকে দেখলে লিডারশিপ গ্রো হয়, কমিউনিকেটরকে দেখলে কমিউনিকেশন গ্রো করে। আপনি ডাক্তার হতে হলে ডাক্তার আন্ডার আপনাকে ডাক্তারের পড়াশোনা করতে হবে। স্যার নিশ্চয়ই প্রফেসর এমনি হয়নি, কোনো প্রফেসর আন্ডার উনি কাজ করেছেন, থিসিস করেছেন, পিএইচডি হোল্ডার হয়ে পিএইচডি থিসিস সাবমিট করে উনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এটা করতে উনি আরেকজন ডক্টরেট ডিগ্রি হোল্ডারের আন্ডার উনি কাজ করেছেন। একজন কখনো ড্রাইভার হতে পারবেন একজন ড্রাইভারের আন্ডারে কাজ করা ছাড়া। সো যে পাবলিক স্পিকার, যে পাবলিকলি কথা বলতে পারে, তার সাথে আপনারা সম্পর্ক রাখুন। যিনি ভালো কমিউনিকেটর, তার সাথে আপনারা সম্পর্ক রাখুন আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য। হ্যালো স্যার, শুনছি না আপনাকে, শুনছি না। হ্যালো হ্যালো মিস্টার সাদি, আপনি চমৎকার বলেছেন। আপনি এই স্পিডে থাকুন, কারণ আপনার কাছে আবার আসতে হবে। সো ততক্ষণ আমরা একটু, আমাদের সাথে যদি একজন নতুন উদ্যোক্তা আছেন যিনি ডিয়ার রিটার নামে একটা প্ল্যাটফর্মে কাজ করছেন। সো ফাইরোজ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে আসছি, আপনি যদি এবার একটু আমাদেরকে বলতেন, মানে ওয়াই ডিয়ার রিডার্স, কেন ডিয়ার রিডার্স, এরপর এই রিডিং বুকস কি আসলে সফট স্কিলস বাড়াতে সহযোগিতা করে? আপনি যদি একটু শেয়ার করতেন আপনার অভিজ্ঞতা। জি স্যার, আমি বিলিভ করি সফট বই পড়া মানে আপনার সফট স্কিল বিল্ড করতে হেল্প করবে। বিকজ আমি নিজেও এমন না যে আমি সবসময় বই পড়তাম, আমি গত 2018 থেকে বই পড়া শুরু করি, এন্ড এখন 2020 আমি আমার অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি বই পড়ার কারণে। সো বই, ডিয়ার বুক রিডার্স এর মেইন থিম আর আপনি বলতে পারেন ভিশন আর মিশন যেটা, ওইটা হচ্ছে আমি যারা বই পড়তে ভালোবাসেন ওদেরকে নিয়ে একটা কমিউনিটি গ্রো করতে চাচ্ছিলাম। একটু আগে ভাইয়া বলেছিল যে আপনার ধরেন একজন ড্রাইভারের আন্ডারে থেকে ড্রাইভিং শেখা যাবে, একজন লিডারের আন্ডার থেকেই লিডার শেখা যাবে। তো আমি ওই ধরনের একটা এনভায়রনমেন্ট, একটা কমিউনিটি গ্রো করতে চাচ্ছি, যেখানে ধরেন সব রিডার্সরা থাকবে এন্ড সবাই একজন একজনকে হেল্প করবে আপনার বেটার স্কিল ডেভেলপ করার জন্য, ভালো বই পড়ার জন্য এন্ড সাকসেসফুল হওয়ার জন্য। হ্যালো ফাইরোজ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আপনি যদি একটু অডিয়েন্সের সাথে শেয়ার করতেন যে আপনার ডিয়ার রিডার্স এই প্ল্যাটফর্মটা থেকে অডিয়েন্সরা কি কি সুযোগ সুবিধা পেতে পারে? আমি দেখছি আপনি অনেক রেয়ার বুক কালেকশন প্রকাশ করছেন, অনেক অনেক দুর্লভ যে সংগ্রহ সেগুলো মাঝে মধ্যে আমরা দেখছি। আপনি যদি আপনার অর্গানাইজেশন সম্পর্কে একটু বলতেন এবং আমাদের অডিয়েন্স কিভাবে এটা দ্বারা উপকৃত হয়।
স্যার যেহেতু আমি কাজ করছি এই বুক রিডার্সটাকে আমি এই বুক রিডার্স এর মেইন ভিশনটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট অর হেল্প করা গ্রো করার জন্য ইন্ডিভিজুয়ালসদেরকে। সো আমি সবসময় ট্রাই করি যেসব মোটিভেশনাল বুক আছে অথবা বিজনেস রিলেটেড বুক আছে এই সব কিছু অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করার জন্য। এন্ড আমি যখনই কোনো বই আমার অর্গানাইজেশনে আনি তখন আমি এটার একটা শর্ট ডিসক্রিপশন দিই যে আমার রিডার্সরা এই বই থেকে কিভাবে বেনিফিটেড হতে পারবে। ফাইরোজ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বেশ কিছু ব্যস্ততা আমি জানি যে আপনার বাসায়ও কাজ আছে। আমার মনে হয় যে আপনি আমাদের সাথে যে সময় দিচ্ছেন এটা অ্যাডিশনাল নতুন প্রজন্মের অংশ হিসেবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন, তবে অবভিয়াসলি আপনার জরুরি কাজ সেরে সাথে থাকুন। জরুরি কাজ এবং আমাদের সাথে থাকা দুটোকে আপনি কৌশলগত অবস্থান থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষের দিকে হয়তো আপনার কাছে আবার আসবো। সাদি, অনেক তো কথা হলো, এখন আমি একটু আপনার সাথে শেয়ার করি। আমি যখন ইংল্যান্ডে ছিলাম তো ওখানে সোশ্যাল কেয়ার অর্গানাইজেশন কেয়ার বলে একটা প্রতিষ্ঠানে সামার ভ্যাকেশনে কাজ করতাম, এবং সেখানে আমি দেখেছি যে মালিকের যে ছেলে সে ইংল্যান্ডের অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, মাস্টার্স করেছে, ভেরি র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, এবং তাকে প্রথম মালিক তার অর্গানাইজেশনের চাকরিতে নিয়ে আসছে। সেটা কিরকম চাকরি ডেজিগনেশন বলবো না, কিন্তু ছেলে প্রথম থেকে যা করতো, এই মাস্টার্স করা র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়া ছেলে, সে ফ্লোর মপ করতো প্রতিদিন। অফিসে এসে সকালে ফ্লোর ক্লিন করতো, টয়লেট ক্লিন করতো, অফিস ক্লিন করতো। এরকম তাকে 2-3 মাস শুধু ক্লিনিং করানো হয়েছে তাকে দিয়ে। তার বাবা করিয়েছেন যে প্রতিষ্ঠানের মালিক। তারপর আরো কিছুদিন যাওয়ার পর তাকে যারা লার্নিং ডিসেবল তাদের সহযোগিতার কাজে ব্যবহার করা হলো। এমনকি রান্না বান্না। শোনা কি যাচ্ছে স্যার? মাঝে মধ্যে আপনার কথাটা কিন্তু একসাথে টেনে চলে আসছে, মানে মাঝে মধ্যে। এখন সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, এটা সম্ভবত নেটওয়ার্ক প্রবলেমের কারণে হতে পারে। তো ওখানে একজন মালিক তার সন্তানকে প্রথমে অফিস ক্লিনের কাজে লাগিয়েছেন, তারপর ওয়াশরুম ক্লিনের কাজে লাগিয়েছেন। শোনা কি যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার নাও, ইজ ক্লিয়ার নাও। এখন ঠিক আছে। এরপর দেখা গেল 2-3 মাস অফিস ক্লিনিং করলো, রান্না বান্না করলো, তারপর লার্নিং ডিসেবল পিপলদের সেবা করলো। এরকম প্রায় 2 বছর পরে গিয়ে তাকে অফিসে পদায়ন করা হয়েছে। একটা ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়া সন্তানকে প্রথম অফিসে প্রায় সব ধরনের কাজে লাগানো হয়েছে। তারপর তাকে তার পড়াশোনা ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? এগুলো কোন ধরনের স্কিলস? এই যে বাবা তার সন্তানকে বাংলাদেশের মতো সরাসরি ভাইস প্রেসিডেন্ট বানিয়ে চেয়ারে বসিয়ে দিল না, প্রথমে অফিস ক্লিন করতে দিল, টয়লেট ক্লিন করতে দিল, রান্না করতে দিল, পেশেন্টদের সহযোগিতা করার কাজ দিল। এরকম করতে করতে 2 বছর পরে নিজের সন্তানকে অফিস জবে অ্যাড করলেন। এগুলো কোন ধরনের স্কিল? এই স্কিলগুলো এটাকেই বলে পিপল স্কিল, এটাকেই বলে আসলে সফট স্কিল গ্রো করার। মানে উনি একজন, ওই ফাদারকে আমি বলবো হি ইজ দ্য ফার্মার অফ এ সফট স্কিলস, হি ইজ এ কিং অফ এ সফট স্কিলস, হি ইজ এ রিয়েল ফাদার। হি নো হাউ টু টিচ এ সন, কারণ তার ফাদার ওই পজিশনে আসতে, ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট কোম্পানির জনক হতে যে কষ্টটা করেছিল, তার একটু হলেও তাকে এক ঝলক দেখানোর জন্য তাকে এই পজিশনটা, এই তার ফাদারের কোম্পানিটা ধরে রাখার জন্য, এই যে তার ফাদারের ডেডিকেশন বা তার ফাদারের যে শ্রম ছিল, ওইটা যেন সে বুঝতে পারে, জানতে পারে। এবং তার এমপ্লয়ি যারা ক্লিনার থাকবে, যারা ফ্লোর ক্লিনার থাকবে, যারা পিয়ন থাকবে, সিকিউরিটি গার্ড থাকবে, ড্রাইভার থাকবে, তাদের কাজটা যে কষ্টসাধ্য কাজ, তারাও যে সম্মানজনকভাবে কাজগুলো করছে এবং এই কাজটাকে যে সম্মান করা যায়, এই কাজটাও ছোট না। এটা একটা লিসন বা একটা লেসন বা একটা ট্রেন বা একটা টিচিং দিচ্ছে। স্যার, আমি মূলত বলবো ওয়াই দে আর ব্রিটেন, ওয়াই দে আর ইউএসএ অ্যান্ড দে আর রিচ কান্ট্রি। তারা কেন রিচ কান্ট্রি? তারা কেন আমার থেকে এগিয়ে আছে? আমাদের ছেলেপেলেরা কেন স্বপ্ন দিয়ে ওখানে যাওয়ার জন্য? ওরা তো এখানে এসে স্বপ্ন দেখে না, ওরা তো এখানে বিজনেস গ্রো করার জন্য আসে। এই কারণে, কারণ তারা নিজের কাপড় নিজে ওয়াশ করে, তারা নিজের আয়রন নিজে করে, তারা নিজে টোস্ট বানিয়ে, স্যান্ডউইচ বানিয়ে খায়, তারা নিজের কুকিং নিজে করে।
আমাদের এখানে কুক লাগে, আমাদের এখানে ক্লিনার লাগে, তাদের ওখানে আপনি জানেন আপনি ক্লিনার লাগে না, তারা নিজেরাই ক্লিন করে টয়লেট তাদের বাসায়। তাহলে অফিসের ক্লিন টয়লেট করতে তাদের সমস্যাটা কোথায়? আমাদের এখানে যেসব চেয়ারে এমডি চেয়ারম্যানরা বসে, ওই চেয়ারের মধ্যে দেখা যায় একটা সুন্দর করে তাওয়াল থাকে, ওই তাওয়ালের মধ্যে অনেক তেলও লেগে থাকে। আর অন্যান্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে কোনো ধরুন আমি তাওয়ালওয়ালা চেয়ার কোনোদিন দেখিনি, সবগুলো গাছের চেয়ার নয় প্লাস্টিকের চেয়ার, কারণ ফোমওয়ালা চেয়ারে বসলে মেরুদণ্ডের সমস্যা হয়। এই জিনিসগুলো তো আমাদের জানতে হবে, বুঝতে হবে স্যার। আর পিপল স্কিল, সফট স্কিল ডেভেলপ করার জন্য আপনি যত ছোট কাজই করুন না কেন, আপনার অ্যাডাপ্টেবিলিটি স্কিল ডেভেলপ করবে, গ্রো করবে, আপনার কমিউনিকেশন স্কিল গ্রো করবে, আপনার ম্যান পাওয়ার ডিলিং, ম্যান পাওয়ারের সাথে আপনি ভালো ব্যবহার করা শুরু করবেন। এই স্কিলটাকে আমি খুব ভালোভাবে দেখি। আমি আপনাকে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে নিতে পারি। আপনি নিজেই আমাদের একটা ট্রেনিং সেশনে বলেছিলেন, আমি স্যারের তানভীর স্যারের এই উদাহরণ দিই, যেহেতু ওনার আমার ডাইরেক্ট এইচআরএম এর, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি গ্রেটফুল টু হিম দ্যাট উনি অনেকগুলো স্টুডেন্ট, অনেকগুলো ট্রেনির ভিতরে উনি লিডারশিপের একটা আলো জ্বালিয়ে দিয়েছেন, কমিউনিকেশন স্কিলের আলো জ্বালিয়ে দিয়েছেন। উনি আমাদের অগ্রপথিক, আমাদের সফট স্কিলের এবং ট্রেনিং এর, আমাদের এইচআর এর উনি একজন ধ্রুবতারা আমি মনে করি। কারণ উনি এই কথাটাই আমাকে বলেছিলেন, উনি বলেছেন উনি লন্ডনে থাকতে এটা শুনেছেন, করেছেন, দেখেছেন, বাট উনি নিজে ওনার বাচ্চাদেরকে, ওনার ছেলেদেরকে ওনার পার্সোনাল কারে উনি পাঠান না। আমার মনে আছে 2016 সালে, কিন্তু এখন 20 সাল স্যার, 4 বছর আমি কিন্তু ভুলিনি স্মৃতিগুলো, এই ভালোবাসার স্মৃতিগুলো, আমার ট্রেনিং এর, আমার পড়াশোনাগুলো। আমি সিভি রাইটিং করতে লিঙ্কডইন প্রফেশনে বা এইচআর প্রফেশনে এমনি আসিনি। আপনার ওই কথাটা আমার এখনো মনে আছে যে পড়াশোনা করতে হবে, জানতে হবে, তারপরে ওই ফিল্ডে আসতে হবে। কিন্তু আমাদের এখানে ব্যাঙের ছাতার মতো এইচআর প্রফেশনাল, ব্যাঙের ছাতার মতো সিভি রাইটার, লিঙ্কডইন ডিজাইনার, কিন্তু সে আসলে মূলত কি জানে? ইউটিউব গুগলে সার্চ করে শিখলে আপনি কি জানবেন? আপনার যদি বেস না থাকে, এইচআরএম এর পড়াশোনা না থাকে, হাউ ইউ ক্যান ডেভেলপ আদার পিপল সিভি এন্ড লিঙ্কডইন প্রোফাইল? ইউ ক্যান ডু ইট। তো আপনি যেটা বলেছিলেন, আপনার বাচ্চাদেরকে মাঝে মধ্যে টেম্পু করে আপনি স্কুলে পাঠান, আপনি মাঝে মধ্যে প্রাইভেট লোকাল বাসে পাঠান। এই যে বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়া, অ্যাডাপ্টিবিলিটি, নতুন পরিবেশ এনভায়রনমেন্টে যে খাপ খাওয়া, তার জীবন কোথায় গিয়ে টিকবে সে জানে না, সে বাবার ছায়াটা কতদিন পাবে সে জানবে না, সে এই ধরনের এসি রুমে এসে গাড়িতে থাকার মতো সুযোগ সুবিধা নাও থাকতে পারে। জীবনের কোন একটা ঝড় তুফান আসলে সে হয়তো এই পৃথিবীতে কিভাবে সে বেঁচে উঠবে, এই পৃথিবীতে কিভাবে ডেভেলপ করবে নিজেকে, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ডারউইন বলেছিল এই পৃথিবীটা সার্ভাইভ করার জন্য। আমি জানি না ভাবি বা বাচ্চারা শুনছে কিনা, আমি স্যারের কাছ থেকে এগুলো শিখেছি, জানিয়েছি যে এগুলো আমি আমার বিভিন্ন ফোরামে, ওয়েবিনারে, সেমিনারে, পাবলিক মোটিভেশন প্রোগ্রামে আমি বলি। যারা আমার থেকে সিভি রাইটিং বা প্রফেশনাল ডেভেলপমেন্টের, এইচআর প্রফেশনের বিভিন্ন ইন্টারভিউ প্রিপারেশনের, আমার আর রহমান এইচআর এর মাধ্যমে যারা নিচ্ছেন, আমি তাদেরকে এভাবে মোটিভেট করি। কারণ মোটিভেটর আন্ডারে কাজ করা ছাড়া মোটিভেটর হওয়া যায় না, কমিউনিকেটর ছাড়া কমিউনিকেটর হওয়া যায় না, লিডারের আন্ডারে কাজ করা ছাড়া লিডার হওয়া যায় না। সো আমরা এই ধরনের তানভীর সাহাদের মতো লিডার পেয়েছি বিদায়, বা মোটিভেটর, কমিউনিকেটর পেয়েছি বিদায় আমরাও আস্তে আস্তে ডেভেলপ করছি, গ্রো করছি, কথা বলার জন্য আমরা চেষ্টা করছি। এবং স্যার আমাকে এই প্ল্যাটফর্ম নিয়ে আসছেন, ডেকে নিয়ে আসছেন, ইনভাইট করেছেন, কত বড় উদারতা, বিশালতা আমাদের মনে, এই বিশালতা, এই যে ইন্টারপার্সোনাল স্কিল, এন্টারপ্রেনারকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, মোটিভেট করা, একজনকে রিপ্রেজেন্ট করা, এই যে জিনিসগুলো আমাদের মধ্যে মাঝখানে গ্রো করতে হবে। আপনি স্যার, আমি আপনার যখন এই কথাগুলো বলতেন আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম যে আপনার বাচ্চাকে এত ঠেলাঠেলির মধ্যে, ধাক্কাধাক্কির মধ্যে ছেলে মেয়েকে আপনি বাসে পাঠাচ্ছেন, টেম্পুতে পাঠাচ্ছেন, ঝুলে ঝুলে যাচ্ছে। ইয়েস, এটা আমাদের বাংলাদেশ। এই পরিবেশে আমাকে বড় হতে হবে, একদিন আমি কর্পোরেট লিডার হব, আমি ট্রেনার হব, আমি মোটিভেটর হব, আমি শিক্ষক হব। আমি যে পজিশনে যাই না করে আমার মাস পিপলকে আমার বুঝতে হবে, আমার যে রুট পিপলকে আমাকে বুঝতে হবে। এসি রুমে থেকে আমি গুলশান বনানী থেকে বাংলাদেশকে কল্পনা করলে হবে না, আমাকে আমার 16 কোটি 20 কোটি মানুষের 64,000 গ্রামে চিন্তা করতে হবে। গুলশান বনানীর নাম বাংলাদেশ না, বা এর বাইরেও আরো বাংলাদেশ আছে। সবুজ বনানী, অরণ্য ঘেরা বনানী, পাহাড় বঙ্গল, গিরি পর্বত আমাদের বাংলাদেশ। এই যে এই ধারণাগুলো, এই কনসেপ্টগুলো আপনার লিডারশিপ কমিউনিকেশন ফানেল থেকে আসবে। লিডারশিপ কমিউনিকেশন স্কিল ডেভেলপ করলে এই কথাগুলো আপনি বলতে পারবেন। আপনার মধ্যে এইচআরএম এর পড়াশোনা থাকলে, যে ব্যাকগ্রাউন্ডে পড়ুন না কেন, আপনাকে ওটা কোর জানতে হবে, ওটাকে আপনি একদম সম্পূর্ণরূপে জেনে বুঝে শুনে আপনাকে ফিল্ড আসতে হবে। আপনি না জেনে আপনি মার্কেট ডিস্ট্রয় করতে পারবেন না। কারো ক্যারিয়ার ডিস্ট্রয় করার অধিকার আল্লাহ আপনাকে কাউকে দেন নেই। আপনি আগে জানুন, শুনুন, বুঝুন, শিখুন, তারপরে আসুন। তানভীর স্যার উনি ফিন্যান্সের টিচার, আমি ওনার সামনেই বলছি, উনি ফিন্যান্সের টিচার। উনি কিভাবে এইচআরএম জানেন? উনি তো এইচআরএম এ পড়াশোনা করেন নাই। হ্যাঁ, উনি করেছেন। উনি ফিন্যান্সের যদিও বা টিচার, কিন্তু উনি লন্ডনে যখন পড়েছেন উনি এইচআর ম্যানেজমেন্ট নিয়ে, ট্যালেন্ট ম্যানেজমেন্ট নিয়ে ওনার গ্র্যাজুয়েশন ডিগ্রি, মাস্টার ডিগ্রি করে আসছেন। যার কারণে হি নাও হাউ টু
become organize a program, how to lead a program, how to moderate a program, কিভাবে লিডারশিপ গ্রো করতে হয়, মোটিভেটর এবং কমিউনিকেটরকে স্কিল ডেভেলপ করতে হয় উনি জানে। উনি জানে বলে ওনার শিক্ষার যে লব্ধ জ্ঞানটা উনি আজকে বিতরণ করে যাচ্ছেন। তো আমাদের শেখার অনেক কিছু আছে। এইচআর প্রফেশনে আমরা কাজ করছি, আমরা নিজেরাই একটা পেজের মাধ্যমে আমাদের কমিউনিটি ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি। কেউ কারো কোনো হেল্প লাগলে আপনারা আমার সাথে বলবেন। তানভীর স্যারের অর্গানাইজেশন আছে, গ্রিন সোসাইটি, আমার আর রহমান এইচআর আছে, আমরা কোলাবোরেটলি স্যারের সাথে কাজ করছি। আপনারা সবাই থাকবেন, স্যার যখনই বলবেন এই ধরনের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করব। সফট স্কিল, হার্ড স্কিল নিয়ে আরো অনেক কথা বলার আছে। আজকে হয়তো অল্প সময়ের মধ্যে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। সাদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক চমৎকার করে গুছিয়ে গুছিয়ে বলছেন, আমাদের অবভিয়াসলি অডিয়েন্স উপকৃত হচ্ছে। টেকনিক্যাল ডিফিকাল্টিস কারণে আমাদের সাথে লায়ন সোহেল আহমেদ ডিসকানেক্ট হলেও আমরা খুব অন্য ধরনের একটা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে লায়ন সোহেল আহমেদ যিনি সোহেল আলম যিনি এজিএম স্ট্রং ফুটওয়্যার লিমিটেড একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন। ওনার যে গ্লোবাল এক্সপেরিয়েন্স সেগুলো শেয়ার না করে তো আজকের প্রোগ্রাম শেষ করা যাবে না। ফলে ওনাকে এখন আমার স্টুডিওতে নিয়ে আসা হয়েছে। উনি এখন আমার স্টুডিওতে আমার পাশে রয়েছেন। আশা করছি আমার স্ক্রিনে এখন ওনাকে দেখা যাবে। তো আমি ওনাকে অনুরোধ করব যে আমাদের যে অডিয়েন্স রয়েছেন, শিক্ষার্থীরা শুনছেন, সবার উদ্দেশ্যে আপনি যেহেতু আমাদের সময় একেবারে শেষের দিকে, আপনি যদি একটু সফট স্কিলস নিয়ে আপনার অভিজ্ঞতা আর একই সাথে আমাদের শিক্ষার্থীদের করণীয় বিষয় আলোকপাত করতেন। আমি স্ক্রিনটা ওনার দিকে করে দিচ্ছি, এছাড়া আর কোনো উপায় ছিল না। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের কাছে চলে আসছেন। প্লিজ। ধন্যবাদ তানভীর ভাই। সাদি সাহেব, আপনার অনেক সারগর্ব আলাপ আলোচনা শুনেছি আমি। তানভীর ভাই তো অতুলনীয়, আপনি অনেক বিশেষিত করেছেন। আমি খুব কাছ থেকে মিশছি, বেশি দিন না, অল্প কয়েকদিন। ওনার যে অর্গানাইজিং, ওনার যে ক্যাপাসিটি, অবর্ণনীয়। নতুন করে আর বলার কিছুই নেই। তানভীর ভাই এর সাথে যেটা আমি আসলে আবার শেষ করতে পারি নাই। তো আপনি তানভীর ভাই বলছিলেন লন্ডনে যে সমস্ত জিনিসগুলো দেখে এসছেন। আমি আজকে থেকে 20 বছর আগে, 21 বছর, 99-এ তাইওয়ানে গিয়েছিলাম। আমাদের অফিসের কিছু কলিগ ওখানে কাজ করতেন, ওনাদের সাথে গেছিলাম। তো আমি একদিন খুব আশ্চর্য হয়েছিলাম। আমাদের ভদ্রমহিলা কাজ করতেন, খুব সম্ভবত 19 থেকে 20 বছর বয়স, লুসি নাম। উনি ক্যালকুলেটর কাউন্ট করে ওদিকে দেখেন। প্রথমে আমি মনে করছি হয়তো এমনি করে, সমস্যা হয় না মনে হয় 2-3টা শব্দ মুখস্থ, ওই অক্ষর আরগুলো মনে হয় এমনি করতে পারে। দেখি যে না, সে প্লাস মাইনাস সবগুলোই এত তার নখদর্পণে, সে ওদিকে দেখেই না। এটা হলো একটা এক্সপিরিয়েন্স আমার পেলাম। দেন কন্টেইনার লোড করার সময় যখন আসছে, একটু আগে সাদি ভাই বলতেছিলেন বা যে তানভীর ভাই বলতেছিলেন অফিস ক্লিন থেকে শুরু করা, আমি সেটাও জাপানিজদের সাথে কাজ করে নিজেও শিখেছি। নিজের ডেস্ক নিজে ক্লিন করি, নিজের ফ্লোর নিজে মুছি, নিজের কম্পিউটার নিজেই মুছি। ওই যে সাদি ভাই বলছিলেন যে তাওয়াল চেয়ারের পিছনে, প্লাস্টিকের চেয়ার, আমার অফিসে কোনো তাওয়াল নাই, কিন্তু সেটা জাপানিজদের সাথে কাজ করে আমি শিখছি। ইভেন ফ্লোরে বসে কাজ করতে কিভাবে হয় এটা আমি নিজেও করেছি। আমার একটু অন্যরকম অভিজ্ঞতা আছে, যেহেতু আমি চারুকলার স্টুডেন্ট। আমি সাদি ভাই জানবেন, সময় আমরা শহীদ মিনারের সামনে আলোচনা করতাম, ওখানে বসে গিয়ে ফ্লোর ঝাড়ু দিয়ে কাজ করতাম। আমি আমার স্টাফ, আমার কলিগদেরকে এখনো বলি, আমার সার্টিফিকেট, আমার শিক্ষা, আমার ঐতিহ্য, আমার কালচার কোনো কিছুই আমার থেকে করে নিতে পারবে না। আমি যদি নিজে বসে কাজ করি, নিজে ঝাড়ু দিই, আমার কোনোভাবেই কোনো সম্মান কমবে না। আমি পাশে আমি নিজের কাজটা নিজে করি। আমি আমার একসাথে নিজেদের কাজকর্মগুলো নিজেরা করতেছি। তো সাদি ভাইকে যেটা বলতেছিলাম, আমার কথাগুলো আমি শেষ করতে পারি নাই। তারপর ওই সেই আমি আগে একটু করে রেফারেন্সের সঙ্গে কাজ হয়ে গেছে, দুঃখিত সেটার জন্য। আসলে তখন ওনারা আমাকে খুব ভালো আনসার কিন্তু দিতে পারে। একটু আগে সাদি ভাই বলতেছিলেন যে বিজনেস করতে হলে কি করতে হবে, সিভিতে কি আসতে হবে, সফট স্কিল কি ডেভেলপমেন্ট লাগবে। এটা হচ্ছে আসলে ছাত্রদের এখনকার যে স্টুডেন্ট আছে, এখন তো অনেক সময় তাদের খুব দরকার হচ্ছে স্কিলগুলো ডেভেলপ করা, যে কম্পিউটার স্কিল। কি করবো আমি, কেন করবো, কিভাবে করবো, করতে গেলে আমাকে কোথায় সার্চিং করতে হবে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের অপরচুনিটি ছিল না, আমাদের ইউটিউব ছিল না, আমাদের গুগল ছিল না, আমাদের সিনিয়র ভাইদের সাথে যোগাযোগ করার কোনো অপশন ছিল না। সাদি ভাই বলছে, ইভেন সাদি ভাই যদি কন্ট্যাক্ট করে, তানভীর ভাই কিন্তু আমরা কন্ট্যাক্ট করি, তানভীর ভাই আমি এই জিনিসটা করতে পারছি না, আমাকে একটু যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমি গ্রাফ পাঠাইছি, এটা চেক করে দেন। এটা তো অনেক বড় অপশন আমাদের জন্য, আমাদের স্টুডেন্টের জন্য। আর এখন তো স্টুডেন্ট আর টিচারদের সাথে রিলেশন
আমি যতটুকু বিলিভ করি যে এটা খুব চমৎকার একটা রিলেশন, যে কোনো সময় যে কোনো কিছু নক করলে সাথে সাথে রেসপন্স আছে, সেটা আমাদের স্টুডেন্টদের অনেক বেশি করতে হবে। তাদের তাদের এটা হচ্ছে বেস্ট টাইম। আমরা যখন কাজ শুরু করছি, যখন কাজ শুরু করছি তখন কিন্তু কম্পিটিশন ছিল খুব কম, এখন অনেক কম্পিটিশন, আমরা চাকরি দিতে পারছি না সোজা কথা। তাও দিয়ে মানে 3 মাস পরে যেটা তাকে কনফার্মেশন করবো সেটাও পারছি না। তাকে যে কাজ দিই করে দিচ্ছি, করতেছি, তার কাছে কোনো কমিটমেন্ট নাই, এটা আমাকে করতে হবে। ওই যে বলছিলেন 3টা বাজে কখন বাসায় যাবো চিন্তা করি, আমাকে চিন্তা করতে হবে, আমাকে তৈরি করার জন্য আমাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে, কেউ আমাকে তৈরি করে দিবে। সেক্ষেত্রে স্টুডেন্টদের আমাদের যারা আছে এখন যারা জব চার্জিং করতেছি, প্রায় সময় আপনারা ওদেরকে বলি আমার কাজটা কিন্তু আমাকে কেউ তৈরি করে দিবে না, আমার স্পিডটা আমাকে তৈরি করতে হবে, আমার স্পিডটা, আমার কথা বলার অভ্যাসটা আমাকে তৈরি করতে হবে। করার জন্য যা যা করা দরকার আমি সিনিয়র থেকে শিখে নিব। কিন্তু আমি যদি নিজে ফাঁকি দিই নিজের সাথে, আমার যখন করার আমি যখন লিডার হবো তখন আমি কাকে ফাঁকি দিব? অবভিয়াসলি আমাকে তখন আমার চলে যেতে হবে, আমার জায়গাটা অন্যজনে শিখুক দ্রুত, যে ওই লাইনেই যে ফার্স্ট যে দৌড়ায় আছে সে কিন্তু দখল করে নেবে। ভাই হ্যালো সরি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? কথা 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 একদম মানে খুব সুন্দর হচ্ছে, খুব স্মুথলি, বাট সাউন্ডটা মানে কি বলবো, আপনার নেটওয়ার্কের কারণে হচ্ছে সম্ভবত। মেবি তো আমাদের যে স্টুডেন্টদের যে বিষয়গুলো বলছিলাম, ওকে নাও? হ্যাঁ, নাও ইজ ওকে। ওকে, আপনার হ্যাঁ রিদমটা ঠিক আছে এখন, কিন্তু কিছুক্ষণ আগের কথাগুলো একদম মানে টেনে আসে। সরি আমি একটু স্পিকার মাইক থেকে একটু দূরে ছিলাম মনে হয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমাদেরকে তৈরি করার মানুষ আমাদেরকে নিজেকেই করতে হবে, ধৈর্য ধরতে হবে প্রত্যেকটা কাজে। কারণ আমাদের এখনকার যে জেনারেশন আসলে খুব ফাস্ট থাকে, এত বেশি শর্টকাট করতে চাই। জয়েন করার আগেই বলে স্যালারিটা কত আর অফিস টাইমটা কত। আমরা যখন শুরু করছি আমরা অফিস টাইমটা শিখি নাই, আমরা কাজ কি, আমার দায়িত্বটা কি ছিল, এটা আমাকে টাইম দিছে, তোমাকে এই কাজটা 4টার ভিতর শেষ করতে হবে, 4টার ভিতর এটা আমার রেজাল্ট লাগবে। 4টার ভিতর শেষ করতে না পেরে নিজেরা ঘেমে নিয়ে 5টার ভিতর শেষ করে বসের কাছে গেছি, আমি শেষ করতে পারিনি, আমি এই জায়গা পর্যন্ত আসছি। তখন বস আমাকে খুব হেসে বলছে যে না তুমি এটা এইভাবে করো, তাহলে করতে হবে। আর এখনকার ছেলে পেলে, স্যার এই কাজটা কালকে করলে হয় না, স্যার আমার একটু পার্সোনাল কাজ আছে, আমি একটু 4টার দিকে একটু চলে যাচ্ছি। তাহলে 1 দিন 2 দিন 3 দিন, চতুর্থ দিন বস হিসেবে আমি নিজে নিরাশ হয়ে যাচ্ছি, না ওকে দিয়ে তো আমি আর আগাইতে পারবো না, প্রতিদিন তো আমি ওকে নক করতে পারবো। দেন আমাকে যদি 5 জন মানে আমার সাথে সাবঅর্ডিনেট থাকে, কোনজন পজিটিভ আছে তাকে আমি বেছে নিব। এটা হচ্ছে আমার ধারণা। হয়তো আপনি আরো ভালো বলতে পারবেন, এইচআর এ কাজ করতেছেন, আপনি ভালো বলতে পারবেন। তখন কিন্তু এত কথা বলার সময়ও নেই, যেহেতু আমরা ওই যে একটু আমি তখনই বলতেছিলাম আমরা একসাথে 4 জায়গায় কমিউনিকেট করতে হয়, 4 জায়গায় আনসার দিতে হয়। এখন আনসার দেওয়ার জন্য, প্রিপারেশন করার জন্য এত মানুষজন কোথায়, নিজেই তো করতে হবে। অনেক সময় নিজে 1বার 2বার 3বার বলে বিরক্ত হয়ে নিজেই করি, তারপর ওকে বলে দিই সরি আপনাকে দিয়ে তো আমার হচ্ছে না। ধন্যবাদ, অনেক কথা বললাম। ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিশ্চয়ই আবার দেখা হবে। তানভীর ভাই ধন্যবাদ, সাদি ভাই ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, ভালো লাগলো। সোহেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ অনেক কষ্ট করতে হয়েছে। ওনার ডিভাইস প্রবলেম, ডিসকানেক্ট, এই অবস্থায় যে উনি আমার পাশে চলে এসে আমাদের সহযোগিতা করেছেন। ইটস রেয়ার। আমার ওয়েবিনার এই পর্যন্ত আমাদের 14টা ওয়েবিনার গেছে, আজকে এটা 15তম। এটা তো ফার্স্ট এক্সপেরিয়েন্স, সো ওনাকে অনেক 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 ধন্যবাদ। আমার মনে হয় একেবারে শেষে মিস্টার সাদি আপনার কাছে আসবো 1 মিনিটের জন্য। তার আগে ফাইরুজ আমাদেরকে শুনছে, সো ফাইরুজ যদি কিছু বলতে চায় আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে অথবা আমাদের গেস্টদের উদ্দেশ্যে, তাহলে অথবা কোনো প্রশ্ন থাকলে ফাইরুজ করতে পারেন। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ আজকে ওয়েবিনারে আমাকে অ্যাজ এ গেস্ট হিসেবে রাখার জন্য। আমি আসলে খুব অনার্ড, এন্ড ভাইয়াদের থেকে অনেক ভালো ভালো ইনফরমেশন আমরা জানতে পারছি, যেটার জন্য আমি আসলে রিয়েলি গ্রেটফুল। এন্ড সবার উদ্দেশ্যে এটা বলতে চাই যে আমার বিশ্বাস হয়তো যারা বই পড়ে না এখনো, তারা হয়তো ওই বইটা পায় নাই যেটা পড়ে ওরা বইয়ের জন্য, বই পড়ার প্রতি ওদের আগ্রহ জন্মাবে। এন্ড সফট স্কিলের জন্য আমি আসলেই বলবো যে বই পড়াটা আসলে আমাদেরকে অনেক হেল্প করবে, যেটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এন্ড আই ফিল বেটার মাইসেলফ, এন্ড আমার মনে হয় যে আমার মধ্যে বই পড়ার পর আমি এখন আরো মোর কনফিডেন্ট, এন্ড আমার সফট স্কিল গুলো আমি আরো ডেভেলপ করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ ফাইরুজ শাহরিন। আসলে সত্য, সফট স্কিলস বলতে আমরা শুধু মনে করি কর্ম, কিন্তু এই কর্মের জন্য তো মোটিভেশন দরকার।
লার্নিং দরকার। যে টোটালি পড়াশোনা করে না, শুধু স্কিলস বাড়ানোর চিন্তা করে, তার স্কিলস বাড়বে না। যে শুধু পড়াশোনা করে কিন্তু সেটাকে প্র্যাকটিসে কখনো কনভার্ট করে না, তারও স্কিলস বাড়বে না। সো ইটস এ ব্রিজ বিটুইন স্টাডি এন্ড প্র্যাকটিস। সো সদি, আপনার কাছে আসছি লাস্ট 1 মিনিট। এই 1 মিনিট একবার আপনি স্বাধীন, আপনি যা ইচ্ছা তাই বলুন সফট স্কিলস নিয়ে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। 1 মিনিটে কি বলতে চান আপনি? একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন। পৃথিবীর সমস্ত গ্রন্থ একটু চেঞ্জ হলে, স্ক্র্যাচ হলেও, অবিকল না থাকলেও পবিত্র কোরআন প্রত্যেকটা জাতি এই মান্য করে। এবং আমেরিকার লাইব্রেরিতে প্রথম ক্যাটাগরিয়াইজ বইয়ের মধ্যে প্রথম যে বুকসটা, সেটা হচ্ছে আল কোরআন। এই আল কোরআনকে সব ধর্মের মানুষের রেসপেক্ট করে গবেষণা করার জন্য। আমি বলি, পবিত্র কোরআনের আল্লাহ রসুলের কাছে প্রথম যে শব্দটা, প্রথম যে আয়াতটা এসেছিল, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ ইকরা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আমি বলবো, নেভার স্টপ লার্নিং, অলওয়েজ ট্রাই টু লার্ন। আপনার লার্নিংটা যেদিন শেষ হয়ে যাবে না, মন থেকে মনে করুন সবকিছু জেনে ফেলছে, সেদিন আপনার মৃত্যু হবে। এই পৃথিবীতে থাকার আর স্বাদ আর জাগবে না। সো যে স্কিলই শিখুন, সফট স্কিল বলেন, হার্ড স্কিল বলেন, আপনার লার্নিং কিউরিওসিটি রাখেন, এটাও ইটসেলফ ইজ এ সফট স্কিল। আপনি জীবনে কোনোদিন আপনি অমরত্ব লাভ করবেন। আপনি পড়ুন, জ্ঞান বাড়ান। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন দেশেও যাও। এটা দূরবর্তী স্থান বুঝিয়েছে, কারণ কি, কষ্ট করা হলেও যাও। আর এখন তো গুগল, ইউটিউব আসার কারণে স্যারদের মতো মানুষ এখানে প্ল্যাটফর্মে আসছে, তো এটা তো আমাদের জন্য বড় পাওয়া। আমি বলবো, নেভার স্টপ লার্নিং, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেছেন তোমরা পড়ো, প্রথমেই পড়ো। না পড়ে আপনারা বুদ্ধিজীবী, সমাজসেবক, লিডার, মোটিভেটর, কমিউনিকেটর হতে যায় না প্লিজ। এই যে 2-1টা ইউটিউব ভিডিও দেখে, ওয়েবিনারে অ্যাটেন্ড করে নিজেকে নিজে কুতুব সাজা, নিজেকে নিজে বুজুর্গ বানিয়ে ফেলা, নিজেকে নিজে স্পেশালিস্ট নাম দিয়েন না। বাট স্টাডি, পড়েন, জানেন, শিখেন, দেন ইকরা, প্রথমেই পড়েন, পড়ার পরে নিজেকে আবিষ্কার করেন। নো দাই সেলফ। আল্লাহ রসুল বলেছেন নো দাই সেলফ। সক্রেটিস বলেছেন, জ্ঞানগুরু, নো দাই সেলফ। ইফ ইউ ডিসকভার ইউর সেলফ, ইউ হ্যাভ টু রিড অ্যান্ড রিড অ্যান্ড রিড। দেয়ার ইজ এ নো এন্ডিং উইদাউট রিডিং। আমার একটাই কথা, আপনারা পড়ুন। আর আরেকটা মেসেজ আমি দিতে চাই, পড়াশোনা তো সবসময় করেছি আমরা পরীক্ষা পাসের জন্য। এই কোভিড আমাদেরকে শিখিয়েছে পরীক্ষা পাস ছাড়া পড়ার জন্য। আজ তো পরীক্ষা পাসের কোনো টেনশন নাই, পরীক্ষা দেওয়ার কোনো চিন্তা নাই। এখন আপনার ক্যারিয়ার ডেভেলপ করেন, এক্সেল স্কিল বাড়িয়ে ফেলেন, কম্পিউটার প্রোগ্রাম স্কিল বাড়িয়ে ফেলেন, গ্রাফিক্স ডিজাইন শিখে ফেলেন, আপনি কম্পিউটার হার্ডওয়্যার শিখে ফেলেন, সফটওয়্যারের কাজ শিখে ফেলেন। এখন তো পরীক্ষা পাসের সময় ক্লাসে যেতে হচ্ছে না, আপনি স্কিলগুলো ঘরে বসে শিখেন না, বিভিন্ন ওয়েবিনারে ইউটিউব ভিডিও দেখেন না, কোর্সেরাতে বিভিন্ন ফ্রি কোর্সগুলো করেন না। এই ধরনের রিসোর্সগুলো আগে তো ছিল না, এখন তো আছে। আপনারা শুধু একটা আইফোন নেবেন, একটা স্মার্টফোন নিয়ে শুধু ফেসবুক আর ইউটিউব চ্যাটিং করবেন, আপনি পাবজি খেলবেন, আপনি আরো কত ধরনের খেলা আছে, এগুলো টাইম নষ্ট করবেন। আউটপুট প্রোডাক্টিভ কি আসবে? আমি এই ভিডিওটা সবাইকে ভাইরাল করার জন্য অনুরোধ করব, যে বিশেষ করে গার্ডিয়ানদেরকে আমি একটাই অনুরোধ করবো, তানভীর স্যারের মাধ্যমে আজকে প্ল্যাটফর্মে, আজকে আপনাদের বাচ্চাদেরকে গ্রাফিক্স ডিজাইন শিখিয়ে ফেলুন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখিয়ে ফেলুন, অনলাইন ফ্রিল্যান্সিং শিখিয়ে ফেলুন। আজকে তাদেরকে আপনার ইংলিশ স্পিকিং এর জন্য পাঠিয়ে দিন বিভিন্ন কোচিং সেন্টারে, অনলাইন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য বলুন। আপনি এই সময়টা হাতছাড়া করবেন, এই সময়টা আমাদের না জানি, এই করোনাকে পজিটিভলি যদি নেন, এটা আমাদের জন্য একটা আশীর্বাদ, আবার অনেক আমাদের জন্য এটা আবার আশীর্বাদ নাও। আমি এই সময়ের মধ্যে 6 মাস আমি ওয়ার্কিং ফ্রম হোম, আমি প্রায় 10 থেকে 15টা ওয়েবিনারে 10 থেকে 20টার কোর্স আমি কমপ্লিট করেছি। আমার চাকরির পাশাপাশি আমি রাত জেগে জেগে কোর্সগুলো কমপ্লিট করছি, কারণ আমি জানি লার্নিং আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। লার্নিং ছাড়া, এই নলেজ অর্জন ছাড়া, অ্যাকোয়ারিং নলেজ ছাড়া আমি কোনো জায়গায় আমার নিজেকে আমি মোটিভেট বা নিজেকে আমি ডেভেলপ করতে পারবো না। সো আপনার লার্নিংটা কোনো শেষ করবেন না। আর নিজেকে একটু প্রোডাক্টিভ খাতে, নিজেকে ফেসবুক ইউটিউবে সময় না করে, নষ্ট না করে, এটাকে প্রোডাক্টিভ ভাবে ইউজ করেন, ফেসবুকটাকে ভালোভাবে ইউজ করেন। তানভীর স্যার করছে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য, আমি করছি ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য। আপনারা কোয়ালিটি কিছু বানান না। আপনি টিকটক সেলিব্রিটি, ফেসবুক সেলিব্রিটি, ওই কি করবেন? এটা যদি একদিন বন্ধ হয়ে যেত, আপনি হিরো থেকে জিরো হয়ে যাবেন। এমন কোন স্কিল হাতে রাখেন যে স্কিলটা আজীবন কাজ করবে। ইউটিউব না থাকুক, ফেসবুক না থাকুক, আমরাই দুনিয়াতে থাকবো, আমাদেরকে চলতে হবে, রুটি রোজগার করতে হবে, তখন আমার স্কিলটা যেন কাজ করে। আমাদের প্রবাস চিন্তা, বড় চট্টগ্রামের মানুষদের একটাই চিন্তা যে বড় হলে বাইরে পাঠিয়ে দেবো। তো বাইরে পাঠিয়ে কি করবেন? কোন কাজগুলো করবেন? সফট স্কিল, হার্ড স্কিল ডেভেলপ করে যান, ওখানে ভালো কিছু করতে পারবেন। আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভটা আরো বাড়বে, আমাদের সম্মানজনক পোস্টে কাজ করবে, হার্ড লেবার থেকে ভালো ভালো জবে কাজ করবে আমাদের। এই আশা, এই প্রত্যাশা, এই সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই আশা প্রত্যাশা রেখে আজকের এই প্রোগ্রামে স্যারের এই অসংখ্য সুন্দর, অনিন্দ সুন্দর প্রোগ্রামের এবং স্যারের প্রতিষ্ঠান এবং স্যারের দীর্ঘায়ু
স্যারের পরিবারের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু, স্যারের আরো যেন আমাদেরকে সার্ভ করতে পারেন, ন্যাশনকে সার্ভ করতে পারেন। অনেকগুলো অপরচুনিটি মিস করে বাংলাদেশে থেকে গেছেন, আমরাও থাকি, আমরা হোম সিক, গ্রিন সিক, চট্টগ্রাম ছেড়ে বাংলাদেশ ছেড়ে যেতে পারি না, বারবার ফিরে চলে আসি বাংলাদেশে, পারছি না কেন? এক নারীর টান, জানি না, আমার দেশ তো, ইউরোপ আমেরিকা তো আমার না, আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যাব, আমি তো সে পাসপোর্টে অরিজিন লেখা থাকবে বাংলাদেশি, আমি আই প্রাউড টু বি এ বাংলাদেশি। এই বাংলাদেশের জন্য, মাটিতে যেন আল্লাহ পাক আমার শেষ নিদ্রাটা যাপন করার সুযোগ দান করে, এই দেশের মাটি নিয়ে, এই দেশের মাস কমিউনিটিকে নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, একটা সুন্দর সোনার বাংলা আমরা যেন গঠন করতে পারি। স্যার অনেক ধন্যবাদ এই প্ল্যাটফর্মে। অনেক 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 ধন্যবাদ মিস্টার সাদি, আপনি তো অনেক চমৎকার কথা বলেছেন। আমাদের অডিয়েন্স যদি আসলে খুব মনোযোগ দিয়ে শুনে এবং কাজে লাগায়, তাদের তো জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা আপনাকে এরকম বারবার চাই আমাদের সাথে, গ্রিন সোসাইটি বাংলাদেশের সাথে চাই, উদ্যোক্তা ফোরামের সাথে চাই। আপনি আমাদেরকে আরো সময় দিবেন, আমাদের সাথে থাকবেন সব সময়, এটা আপনার কাছে প্রত্যাশা করি। প্রিয় অডিয়েন্স, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, যারা শুনেছেন, অবভিয়াসলি অনেক কিছু আপনারা শিখেছেন আজকে, আমি বিশ্বাস করি। শুধু আমিও আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে একটা সময় ছিল যখন বলা হতো যে আপনি যেটা করবেন শুধু একটা কাজেই করুন। এখনো অনেকে বলে যে একটা কাজেই করুন, কিন্তু আসলে এই সময় এখন আসলে নাই, এটা চলে গেছে। এবং এখনকার সময় হচ্ছে আপনাকে একই সাথে কয়েকটা কাজ করার যোগ্যতা রাখতে হবে, কয়েকটা কাজে পারদর্শী হতে হবে। বলছে একই সাথে যদি আপনি কয়েকটা কাজ করতে পারেন তাহলে ইউ আর বেটার দেন আদার্স। এই জন্য আমরা প্রায় সময় বলছি শুধু নলেজ ডেপথ হলে হবে না, আমরা ডেপথ অফ নলেজ হলে হবে না, আপনার ব্রেথ অফ নলেজও লাগবে। আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন সেটাতে এক্সপার্ট হন, তবে সাথে আরো কিছু স্কিলস বাড়ান, আরো কিছু বিষয়ের সাথে যোগ করুন, যাকে বলা হচ্ছে ব্রেথ অফ নলেজ। দুটোর সম্মিলনে আপনার লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছে যান। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি আমাদের পরবর্তী প্রোগ্রামে আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের পরবর্তী প্রোগ্রামে ইন্টারেস্টিং একটা ওয়েবিনার হতে যাচ্ছে, আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের পরবর্তী ওয়েবিনারে থাকছে এমন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক যিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকতা ছেড়ে দিয়ে পিজা বিক্রি করছেন এবং হি হ্যাজ স্টার্টেড আ ব্র্যান্ড নেম পিজা এট হোম। ফলে আমাদের পরবর্তী ওয়েবিনারে আপনারা যারা উদ্যোগ নিয়ে চিন্তা করছেন, স্টার্টআপ নিয়ে চিন্তা করছেন, আমাদের পরবর্তী ওয়েবিনারে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি এমন একজনকে দেখার জন্য যিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলেন আর এখন পিজা বিক্রি করছেন, পিজা ডেলিভার করছেন, পিজা বানাচ্ছেন এন্ড হ্যাজ বিকাম এ শেফ। ওনার এই স্কিলটা আগে ছিল বলেই আজকে তিনি পিজা বানাতে পারছেন। ঠিক ওয়ারেন বাফেট ঠিক 65 বছর বয়সে যেভাবে বুঝতে পেরেছিলেন যে ওনার রান্না করার একটি স্কিল আছে, সেই রান্না করার স্কিলে ওনাকে 82 বছর বয়সে বিলিয়নিয়ার বানিয়েছিল। আশা করছি আজকে আমাদের শ্রোতাদের মধ্যে এমন অনেকে আছেন যারা অচিরে বিলিয়নিয়ার হিসেবে আবির্ভূত হবেন সফট স্কিলস এর উপর বেস করে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা রইল। সাদি এবং ফাইরোজ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের আরেকজন অতিথি আমার পাশে রয়েছেন লায়ন সোহেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সালাম।